You all know that this is our first class. So, in this class, I'm going to talk about হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, অর্থাৎ কিভাবে আমরা ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকা লাগবে, ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট থাকলে আমরা দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবো, এটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা বললাম আই উইল টক অ্যাবাউট 7 points, and if you have clear concept about these 7 points, hope you will be expert and fluent in English within very short time. এছাড়া আমি আরেকটা বিষয় দেখাবো, যারা মোটামুটি গ্রামার জানেন বা রিডিং পড়তে পারেন, কিন্তু কথা বলতে গেলে প্রবলেম ফেস করেন, শর্ট সেন্টেন্সকে লং করতে পারেন না, স্পিকিং করার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব কারেক্ট ওয়েতে ইউজ করতে পারেন না, কোথায় টেন্সের ব্যবহার, কোথায় মডেলের ব্যবহার, কোথায় প্যাসিভের ব্যবহার, এটা বুঝে পারেন না, বারবার ভুল হয়, গ্রামেটিক্যাল মিস্টেক হয়ে যায়, তাদেরকে আমি দেখাবো যে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া কিভাবে ইংলিশ স্পিকিং করা যায়, সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া যায়। বাট আগে এই 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো, এরপর এই 7টা পয়েন্ট অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য সেটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো, তারপর স্পিকিং এর জায়গাটি নিয়ে কথা বলবো। তো লাস্ট পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এই ক্লাস থেকে, এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। তো প্রথমত দেখেন আমি কি বলছি, আগে 7টা পয়েন্ট নিয়ে একটু কথা বলি। প্রথমত, যদি সম্ভব হয় আবারও বলছি, একটা খাতা কলম নিয়ে বসবেন এবং একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। এবং এই জায়গাটাতে দেখার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, for learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan. That is, from where will we start our journey and what will we study firstly? কি বলছে যে কোন জায়গা থেকে আমরা জার্নিটা শুরু করব এবং ফার্স্ট আমরা কি শিখবো, হাউ ক্যান ইউ ইমপ্রুভ গ্রাজুয়ালি অ্যান্ড ডে বাই ডে। এই বিষয়টা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, হ্যার ইউ ক্যান সি পয়েন্ট নাম্বার ওয়ান, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। পয়েন্ট নাম্বার ওয়ান, উই হ্যাভ টু গ্যাদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্সেস। আমাদেরকে প্রথমত সেন্টেন্স সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে। সেন্টেন্স বা বাক্য, এই বাক্যটা কি? আমি এই যে মুখ দিয়ে যে কথাগুলো বের করছি, এই সব কথাই কিন্তু আমাদের সেন্টেন্স বা বাক্য, তাই না? তো এই সেন্টেন্সের কয়েকটা ধরন হয়, কয়েকটা প্রকারভেদ থাকে। সেটা কেমন আপনারা প্রত্যেকেই জানেন যে এই সেন্টেন্স প্রধানত দুই ভাবে গঠিত হয়, অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এটাও আপনারা জানেন যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আবার গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার থাকে। অর্থাৎ আপনি যে কথাটাই বলেন না কেন, যে সেন্টেন্সটাই তৈরি করেন না কেন, এই 8 প্রকারের ভিতরেই থাকবে। তো এইটা আমাদের একটু বুঝতে হবে, কোন সেন্টেন্সটা কেমন, তার ধরনটা, তার প্রকৃতিটা কেমন। এটা বুঝতে পারলে কি হবে, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল থট, অর্থ, মিনিং বোঝা যায় খুব সহজে। তাহলে আমি কি বলছি, প্রথমত একটা হেডলাইন দিবেন যে হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। 1 নম্বর পয়েন্ট বলছে আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। জাস্ট পয়েন্টগুলো একটু লেখেন, তারপর আমি এগুলোকে ইন ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি আলাদা একটা ব্ল্যাঙ্ক পেজে গিয়ে। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। কম্পোনেন্টস মানে উপকরণ, এলিমেন্টস, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে ঠিক কি থাকে, কোন উপাদানগুলো থাকে। For example, what is subject? What is verb? What is object? What is complement? What is adverbial? What is appositive? Those things are the component of sentences. অর্থাৎ একটা বাক্যের সাবজেক্টটা কি, এটা আমি সঠিকভাবে ফাইন্ড আউট করতে পারি কিনা। যেমন আমি যদি একটা বাক্য বলি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এটা ইংলিশে বলেন তো কি হবে? অনেকে এই যে 16ই ডিসেম্বর বলছি, এইটাকেই মনে করে সাবজেক্ট, কিন্তু এটা সাবজেক্ট না কিন্তু এই বাক্যে। অনেকেই মনে করে একটা বাক্যে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। আমরা অনেকেই মনে করি যে সাবজেক্ট বের করা খুব সহজ, বাট না, এটা যখন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি তখন বোঝা যায় কতটা কঠিন। এই যে বাক্যটা বললাম, এই বাক্যটা আপনারা ইংরেজি করতে যান, দেখবেন প্রবলেম ফেস করবেন। কি বলছি, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এটা এটা একটা প্যাসিভ রিলেটেড বাক্য। এই প্যাসিভ ভয়েসে ওই 16ই ডিসেম্বর, ওটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন।
এখানে বিজয় দিবসটা হচ্ছে সাবজেক্ট, যে ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। তো এখানে অনেক জায়গায় আমরা প্রবলেম ফেস করি, তো সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্টটা কিভাবে আমরা পাই, কমপ্লিমেন্ট জিনিসটা কি, অ্যাডভার্বিয়ালসটা কি, অ্যাপোজিটিভটা কি, কিভাবে এটা পাওয়া যায়, এই বিষয়গুলো জানলে কি হয়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন দেওয়া যায়, একটা বাক্যকে অনেক বড় করা যায়, একটা বাক্যকে ভালোভাবে মডিফাই করা যায়, বোঝা যায়। তো এটা আমাকে জানতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলছি, সেন্টেন্স। 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্ট। আমি টোটাল 7টা পয়েন্টে কথা বলবো। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস। পয়েন্ট নাম্বার 3, আমাকে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। পার্ট অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ লার্ন পার্ট অফ স্পিচ, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name, and you have to call those words from 8 types of part of speech. If you have clear idea about part of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all the things about sentences. এটা মূলত কি? দেখেন, এই পার্ট অফ স্পিচটা হচ্ছে স্পিচ এর পার্ট। স্পিচ মানে কি? কথা, বাক্য। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, একটা সেন্টেন্স যখন আমি ব্যবহার করছি, মুখ দিয়ে যখন একটা কথা বলছি, এটাই আমার স্পিচ। এখন একটা বাক্য তৈরি করতে গেলে কিসের প্রয়োজন হয়? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি? যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে না, যে ওয়ার্ড গুলো থাকে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা মোটামুটি ইংলিশ শেখেন, ইংরেজি চর্চা করেন, আপনারা জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার্ব। 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে, আপনারা জানেন। কিন্তু এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়? এদেরকে কি আমরা আইডেন্টিফাই করতে পারি সঠিকভাবে? যারা এটা পারে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারবে। কারণ এই পার্ট অফ স্পিচ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি। কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড হলো, এটা বোঝা যায় পার্ট অফ স্পিচ ভালোভাবে শেখার মাধ্যমে। অনেকেই মনে করে স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামারের প্রয়োজন হয় না, আবার অনেকেই মনে করে না, গ্রামারটা লাগে, ইংলিশে প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে গেলে গ্রামারের প্রয়োজন আছে। যে যেটাই মনে করেন সেটা পরের ব্যাপার, বাট গ্রামার যারা শিখতে চান, যারা মনে করেন যে আমি ইংলিশ গ্রামারে দুর্বল, আমার গ্রামারটা শেখা দরকার, এই ইংলিশ গ্রামারটা মূলত কি জানেন? এই পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচ যে বোঝে, যে জানে, এইটা সম্পর্কে যার কনসেপ্ট বা ধারণা থাকে, সে হোল ইংলিশ গ্রামারটা জানে। এর বাইরে যদি কোনো কিছু থাকে, সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, ফ্রেজ অ্যান্ড ক্লজ বলেন, মডিফায়ার বলেন, আর্টিকেল বলেন, ডিটারমিনার বলেন, এই সব কিছু এই পার্ট অফ স্পিচের ভিতর থেকে আসে। তো এইটা যে জানে, সে হোল গ্রামারটাও জানে। তো এইটার গুরুত্ব অনেক বেশি। এটাকে আইডেন্টিফাই করা শিখতে হয়। সেটা কেমন, আমি যদি 1 মিনিট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু বোঝেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। মনে করেন আমি যদি বলি যে হি প্লেস ফুটবল অন দ্য ফিল্ড। এই যে একটা বাক্য লিখলাম, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে সে মাঠে ফুটবল খেলে। লিখলাম। এখন এই যে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। যেমন এই হিটা, এটাকে আমি বলছি একটা প্রোনাউন। প্লেস, ভালোভাবে বুঝবেন, এটাকে বলছি ভার্ব। ফুটবল, এটাকে বলছি নাউন। অন, এটাকে বলছি প্রিপোজিশন। দা, এটাকে বলছি অ্যাজেক্টিভ। এ এন্ড দি কে আমরা আর্টিকেল বলি, বাট আর্টিকেল বা ডিটারমিনার কোনো পার্ট অফ স্পিচ না, সেটা অ্যাজেক্টিভ। ফিল্ড, এটাকে বলছি আমি একটা নাউন, অ্যাজ এ ওয়ার্ড, এটাকে আমি একটা নাউন বলছি। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম দিলাম, যেটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা প্রেপোজিশন, এটা প্রোনাউন, এই যে নাম দিলাম, এই নাম দেওয়াটা আপনার শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। এখন এই যে নাম, এটা সবসময় সেম থাকে না, এটা পরিবর্তন হয়। আর এটা পরিবর্তন হওয়ার কারণে সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। মনে করেন আমি যদি বলি, একটু বোঝার চেষ্টা করেন, দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম। এই যে একটা বাক্য লিখলাম, এখন আমি যদি এরকম একটা বাক্য লিখি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি। দেখেন, এই দুইটা বাক্যের ভিতরে দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এই ম্যাঙ্গো শব্দটা কিন্তু একটা নাউন, একটা ফলের নাম। কিন্তু একই ওয়ার্ড পরবর্তী সেন্টেন্সে আছে দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি। এইখানে এই ম্যাঙ্গো শব্দটা একটা অ্যাজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করে, এটাকে আম গাছ। গাছটা কিসের? আমের, আম গাছ। এই ম্যাঙ্গোটা একটা অ্যাজেক্টিভ। তো একই ওয়ার্ড, আগের বাক্যে নাউন, পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। তো এইভাবে এটা পরিবর্তন হয়। যেমন দেখেন, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার,
আমি যখন আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট। আবার আমি আপনাদের সামনে টিচার। তো এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। এই চেঞ্জিং এর কারণে আমাদের সেন্টেন্সের অর্থ বের করতে গেলে প্রবলেম তৈরি হয়। এই জন্য এইটার আইডেন্টিফাই করাটা অনেক দরকার, অনেক জরুরি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে দেখবেন আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। কারণ এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন। এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে বোঝা যায় কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, মনে করেন আপনারা ইংলিশ নিউজ পেপার পড়েন কিনা জানি না, ডেইলি স্টার, ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট, ইংলিশ যে নিউজ পেপার গুলো আছে, দেখবেন নিউজ পেপারের ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো অনেক কঠিন হয়, অনেক হার্ড হয়। অনেকেই নিউজ পেপার পড়ে ইংলিশ প্র্যাকটিসের জন্য। তো একটা নিউজ পেপারের সেন্টেন্স গুলো ফ্রেজ, ক্লজ যুক্ত থাকে, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স থাকে। তো মনে করেন 15 থেকে 20টা ওয়ার্ডে একটা সেন্টেন্স, 2-3 লাইন মিলে একটা বাক্য। এখন এই বাক্যটা আপনি পড়লেন একটা নিউজ পেপারে, বাক্যে ওয়ার্ড আছে কয়টা বলছি, 20টা। আপনি পড়ার পর এটা অর্থ করতে যাচ্ছেন। এখন আপনি ওটার অর্থ বের করতে পারছেন না, মিনিং বের করতে পারছেন না। মিনিং বের করতে না পারার মেইন রিজনটা কি, প্রধান কারণ কি? যে আমি ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি যে বাংলা অর্থ এটা জানি না বলে পারি না। এখন মনে করেন 20টা ওয়ার্ড আছে, আপনি 15টা ওয়ার্ড জানেন, 5টা ওয়ার্ডের অর্থ জানেন না। এই জন্য আপনি বাক্যের অর্থ বলতে পারছেন না। এখন ওই 5টা ওয়ার্ড আপনি ডিকশনারিতে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরেও ওয়ার্ড গুলো লিখবেন, ওয়ার্ড মিনিং গুলো সার্চ দিয়ে আপনি লিখবেন, মনে করেন ওই 5টা ওয়ার্ডও জানলেন। জানার পরেও কি ওই সম্পূর্ণ বাক্যটার অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থ, সেন্স বা থট আপনি বের করতে পারছেন বা পারবেন? একটু করে দেখবেন তো, দেখবেন হয় না। কিন্তু ভোকাবুলারি না জানলেও যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, ওই 20টা ওয়ার্ডকে যদি আপনি বলতে পারেন যে এই ওয়ার্ডটা নাউন, এই ওয়ার্ডটা অ্যাডভার্ব, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা যদি আপনি ধরতে পারেন, ভোকাবুলারি না জানলেও ওই বাক্যের অ্যাকচুয়াল সেন্স কি, অর্থ কি, মিনিং কি, এটা আপনি বুঝতে পারবেন, বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু ভোকাবুলারি জানেন বাট পার্ট অফ স্পিচ বোঝেন না, আপনি ওই সেন্টেন্সের অর্থ বুঝবেন না। কেমন? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আপনারা জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নামে একটা টপিকের নাম শুনছেন, অনেকেই টপিকটা মনে করে খুব জটিল বা কঠিন, আমি বুঝতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না। এরা এই পার্ট অফ স্পিচেরই ভাই বোন। মনে করেন আমি একটা বাক্য লিখলাম, ফর এক্সাম্পল ওয়াক। এই ওয়াক শব্দটার বাংলা অর্থ কি? খুব ভালোভাবে বুঝবেন যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন, ল্যাঙ্গুয়েজটা একদম অরিজিন থেকে শিখতে চাচ্ছেন। আমি যাদেরকে শেখাই একদম শুরু থেকে শেখাই, যাতে করে এই ল্যাঙ্গুয়েজটা সে তার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারে, নিজের নেক্সট জেনারেশনকে শেখাতে পারে। আমি কিন্তু ছোট ছোট কন্টেন্টের উপর কখনো নির্ভর করি না, বা ওই এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো বাক্য তৈরি করতে পারবেন, ঘরে বসে ইংলিশ বলতে হয়, ট্রেনে বসে ইংলিশ বলতে হয়, এইভাবে আমি শিখাই না। আমি কিন্তু একদম শুরু থেকে ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, কি জন্য আমরা পারি না, কোন জায়গাগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে প্র্যাকটিক্যালি, সেটাই কিন্তু আমি দেখাই। তো আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন আর ধৈর্য থাকে, তাহলে থাকবেন আমার সঙ্গে। দেখেন, এই যে একটা ওয়ার্ড লিখলাম ওয়াক, এই ওয়াক শব্দটার বাংলা অর্থ কি? এই ওয়াক মানে আমরা জানি হাঁটা। ওয়াক মানে কি? হাঁটা। এখন যারা প্র্যাকটিস করেন, ইংলিশটা শেখেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, আপনারা এক বাক্যে বলবেন যে এটা একটা ভার্ব, তাই না? আমি যদি বলি TAL কে, টক, টক মানে কি? কথা বলা। আমি যদি বলি বলেন তো এটা কোন পার্ট অফ স্পিচ, কি বলবেন? ভার্ব। যেমন আমি যদি বলি আই টক টু হিম, আই টক টু হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি। সাবজেক্ট আই, টক হচ্ছে কথা বলা, ভার্ব। কিন্তু দেখেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই হ্যাভ আ টক উইথ হিম, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যের বাংলা অর্থটা হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এই বাক্যে এই হ্যাভটা মেইন ভার্ব। এই যে হ্যাভ, এইটা ভার্ব, এবং এই যে টকটা লিখলাম না, এটা কোনো ভার্ব না, এটা একটা নাউন। এর আগে দেখেন এ আছে, আর্টিকেল, আর্টিকেল বা ডিটারমিনার এর পরে নাউন থাকে। সো এই যে এটা, এটা জাস্ট একটা নাউন, আমার তার সাথে একটা কথা আছে। জাস্ট টক মানে কথা, অর্থাৎ এটা কোনো কাজ করা বোঝাচ্ছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না। তো একই ওয়ার্ড, আগের বাক্যে ভার্ব, পরের বাক্যে নাউন। এবং এই পার্ট অফ স্পিচ এর পরিবর্তনের কারণে অর্থেরও পরিবর্তন হয়। সেটা কেমন? সেটা আমি আগের ভার্বটা দিয়ে দেখাই, ওই যেটার কথা বলছিলাম, জেরান ইনফিনিটিভ পার্টিসিপলের নাম শুনছেন না? মনে করেন আমি যদি এরকম একটা বাক্য লিখি, হি ইজ
ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। বাংলা অর্থটা কি? হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এই যে বাক্যটা লিখলাম, আমি যদি আপনাকে বলি বলেন তো এটা কোন টেন্সে লেখা আছে, আপনি এক বাক্যে বলবেন যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যদি বলি এখানে ভার্ব কোনটা, ওয়াকিংটা আমার মূলত প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এটা টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আপনারা বলবেন, তাই না? কিন্তু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমি যদি এইভাবে একটা বাক্য লিখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। কি বললাম? হাঁটা একটা ভালো ব্যায়াম। এই বাক্যে এই ওয়াকিংটা কোনো ভার্ব না, কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। সেন্টেন্সের শুরুতে আছে, নাউনের কাজ করছে, স্থির অবস্থায় আছে, এটাকে বলা হয় জেরান্ড। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন। তাহলে একই ওয়ার্ড আমার আগের বাক্যে ভার্ব হিসেবে বসছে, পরের বাক্যে নাউন হিসেবে বসছে, এবং দুইটা বাক্যের অর্থ কিন্তু ভিন্ন। আবার দেখেন, আমি যদি এরকম একটা বাক্য বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এই বাক্যে মেইন ভার্বটা হচ্ছে স। সি মানে দেখে, পাস ফ্রম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এখানে ওয়াকিং শব্দটা আছে, বাট এর আগে কিন্তু ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি নেই। এই ওয়াকিং দেখে আমি বলতে পারবো না যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। এটা আসলে কোনো কন্টিনিউয়াস টেন্সই না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং সেটা আমি বুঝবো কি দেখে? এই ভার্বটা দেখে। অর্থাৎ এই যে ওয়াকিং, এই ভার্বটা দেখে আমি বুঝবো যে এটা পাস্ট, সরি, এই সটা দেখে আমি বুঝবো যে এটা পাস্ট কোন টেন্স, ইনডিফিনিট টেন্স। তো এই ওয়াকিংটা এখানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এটা বসছে আমার মূলত অ্যাজেক্টিভ হিসাবে। এই বয়কে মডিফাই করছে, যে ছেলেটাকে কি অবস্থায় দেখেছিলাম, হাঁটতেছিল, একটা ছেলে রাস্তায় হাঁটতেছিল, সেরকম অবস্থা আমি দেখেছিলাম, হাঁটন্ত অবস্থায়। তাহলে একই ওয়ার্ড দেখেন, কোথাও বসতেছে ভার্ব হিসাবে, কোথাও বসতেছে নাউন হিসাবে, কোথাও বসতেছে অ্যাজেক্টিভ হিসাবে, এবং স্পেলিংও সেম। এই তিন ধরনের, মানে তিনটা পজিশনে বসার কারণে তিন ধরনের পার্ট অফ স্পিচ হচ্ছে। আর তিন ধরনের পার্ট অফ স্পিচ হওয়ার কারণে তিনটা বাক্যের অর্থই ভিন্ন। সে রাস্তায় হাঁটতেছে, হাঁটা একটা ভালো ব্যায়াম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আমরা জানি ওয়াক মানে হাঁটা। এখন এইখানে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ লিখছি। আপনাদের মনে কিন্তু এরকম প্রশ্ন থাকতে পারে যে আপনি ওয়াকিং কেন লিখলেন? আমি কি, আমি তো জানি ওয়াক মানে হাঁটা, তো এই ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ যদি আমি এরকম লিখি, এটা কি ভুল হবে? এটা কি ভুল হবে? কেউ বলতে পারেন? এটা আমি লিখি না কেন, ওয়াকিং কেন লিখি? এর মেইন কারণ কি জানেন? এই ওয়াক মানে কি, আমি আপনাকে কি বলছি বলেন তো, এটা কি? আপনি বলছেন যে এটা ভার্ব, তার মানে এটা কিন্তু, এই ওয়াক লেখা মানে এটা ভার্ব থেকে যায়। অর্থাৎ এই ওয়ার্ডটা অ্যাক্টিভ থাকে, এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে, এটাকে নন ফাইনাইট করতে হবে। এই জন্য এই ওয়াকিং লেখা হয়। মানেটা কেমন জানেন? আমি যদি শুধু এরকম একটা ওয়ার্ড লিখি যে ওয়াক, লিখে আমি যদি একটা ফুল স্টপ দিই, আমার এইটাই কিন্তু একটা বাক্য। এই ওয়াক মানে কি জানেন? মানে হচ্ছে হাঁটো। ওয়াক মানে কি? হাঁটো, মানে হাঁটা শুরু করো, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি যখন এখানে বলছি ওয়াক, তখন ওইটা কাজ করা শুরু করে দেয়, অ্যাক্টিভ থাকে, ওইটাকে ইনঅ্যাক্টিভ করতে হয়। এই জন্য এখানে লেখা হয় ওয়াকিং। অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করা হয়, এটা জেরান্ডের কাজ করে। অর্থাৎ স্থির একটা অবস্থা প্রকাশ পায়, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা নাউন হয়। তো যাই হোক, এটা পরের কথা। যেটা আপনাদেরকে মেইনলি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হওয়ার কারণে, অর্থাৎ একই ওয়ার্ড ভিন্ন পজিশনে বসে, ভিন্ন পজিশনে বসার কারণে ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তরিত হয়। আর সেইটা হওয়ার কারণে সেন্টেন্স বা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। তার মানে শুধু ভোকাবুলারি জানলে হবে না, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য এই পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন শেখা বা জানা দরকার, গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। এইটা সম্পর্কে যাদের কনসেপ্ট বা ধারণা থাকে, সে ভালোভাবে ইংলিশ শিখতে পারে, যাদের থাকে না তারা শিখতে পারে না। এটাই হচ্ছে মেইন কথা। এগুলো আমরা অনেকেই ফোকাসই করি না। আমরা বিভিন্ন প্রোনাউন্সিয়েশনের কন্টেন্ট দেখি, বিভিন্ন ভোকাবুলারি কন্টেন্ট দেখি, এটা ওটা শিখি, বাট এটা না জানলে হয় না। আপনি যে কোনো বই থেকে ভোকাবুলারি প্র্যাকটিস করতে যান, দেখবেন প্রত্যেকটা ভোকাবুলারির পাশে ছোট্ট করে ব্র্যাকেটে থাকে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, চেনায় দেয়। কেন? কারণ এই পার্ট অফ স্পিচ বুঝতে হয়। এটা না বুঝলে কখনো একটা সেন্টেন্স ভালোভাবে অর্গানাইজ করা যায় না। তাহলে আমি কি বলছি, প্রথমে একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি।
আমি 7টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট বলছি যে পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, আমাকে ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ এই যে পার্ট অফ স্পিচ, 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর ভার্ব হচ্ছে একটা পার্ট, এটা আমাকে ভালোভাবে জানতে হবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্সেস, আই মিন উইদাউট ভার্ব you will not be able to make any kinds of English sentences. Verb is a word that denotes being, having, or doing something. অর্থাৎ ভার্ব সম্পর্কে যার ভালো কনসেপ্ট থাকে সে দ্রুত ইংরেজি শিখতে পারে। অনেকেই বলে আমি কোন ধরনের ভোকাবুলারি শিখবো। ভোকাবুলারি বলতে এই ভার্বের ভোকাবুলারি বেশি করে শিখতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা যায়। এই দেখেন, এই ভার্বে বড় একটা চ্যাপ্টার আছে যেটা আমি ডিটেলস আলোচনা করি আমার ক্লাসে। ভার্ব প্রধানত 2 প্রকার, আমি একটু বলি। ফাইনাইট, নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্ব আবার 3 প্রকার, এই যেটা বললাম জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। পার্টিসিপল আবার 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল। আবার ফাইনাইট ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। অক্সিলারি আবার 2 প্রকার, প্রাইমারি, মডাল। মডালের আরেকটা প্রকার আছে সেমি মডাল। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার কিছু ভার্ব আছে কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব। এই যে নামগুলো বলছে, এই নামগুলো আপনারা শুনছেন, বাট প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা হয়, এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, এইটা আমরা জানি না। এইটা ভালোভাবে শিখতে পারলে এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে ডেভেলপ করা যায়। এই ভার্বটা শেখা অত্যন্ত জরুরি। সেটা কেন জরুরি আমি একটু পরে সেটা দেখাচ্ছি। এরপরে 4 নম্বর পয়েন্ট কি বলছি, ভার্ব, একটু লিখে নেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 6, আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। উই হ্যাভ টু নো অ্যাবাউট প্র্যাকটিক্যাল ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 6। অ্যান্ড পয়েন্ট নাম্বার 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমাকে জানতে হবে। কিসের ব্যবহারের কথা বলছি? প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। এইটা আমাদের একটু জানতে হবে, কারণ এইটা জানা দরকার বা জরুরি। তাহলে আমি কয়টা পয়েন্ট বললাম? টোটাল 7টা পয়েন্ট বললাম। আমি এখন এই যে প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখাবো। তো 1 নম্বর পয়েন্ট আমি কি বলছি? 1 নম্বর পয়েন্ট আমি বলছি যে আমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছি যে সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ সেন্টেন্সের উপকরণ, এইটা আমাকে জানতে হবে। 3 নম্বর পয়েন্ট আমি বলছি যে পার্ট অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট আমি বলছি, আবারও বোঝেন, 4 নম্বর পয়েন্ট আমি বলছি ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট আমি বলছি টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। অ্যান্ড পয়েন্ট নাম্বার 7, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা লাগবে, কারণ আমাদের রিটেন ইংলিশে এই প্যাসিভ ভয়েসের ব্যবহার অনেক বেশি হয়। এটা না জানলে কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যাবে না। তো এই যে 7টা পয়েন্টকে আমি মেনশন করলাম, আই হ্যাভ মেনশন 7 পয়েন্টস ইন ফ্রন্ট অফ ইউ। If you have clear concept about these 7 points, if you know the practical use of these 7 points in details, I hope you will be expert and fluent in English within very short time. You have to apply these 7 points in your practical communication, conversation, or presentation. কিভাবে সেটা আপনি করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। I will show you about the things. So এখন এই প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি একটু ডিটেলসে ডেসক্রাইব করি বা আলোচনা করি, যে বিষয়টা নিয়ে আমি বলবো, প্রথমত প্র্যাকটিক্যালি জায়গাটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদের সামনে। সবাই একটু জায়গাটার প্রতি ভালোভাবে মনোযোগ দেন, নেওয়ার চেষ্টা করেন। জাস্ট ওয়েট, আমি একটা মিনিট, আমি একটু টাইম দিন। ওকে, সো আমি একটা ব্ল্যাঙ্ক পেজে যাই। এইখানে একটু ফোকাস করেন, দেখেন, যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটাকে মেনটেন করতে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, ইউ নিড আ সাবজেক্ট। কি বলছি? প্রথমত, ইংলিশের যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আপনার সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। এই নাউন প্রোনাউনটা কি? ওই যে বললাম, আপনি যে বাক্যই লেখেন না কেন, প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। তো শুরুতে যেটা থাকে সেটা হয় নাউন হবে, না হলে প্রোনাউন। এরপরে ভার্ব থাকে। মনে রাখবেন, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে,
বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই একটা ওলট পালটের জন্য আমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম তৈরি হয়। আপনি হিন্দি, তামিল, তেলেগু, ইভেন জাপানি, চাইনিজ, এই ল্যাঙ্গুয়েজেও ভার্ব লাস্টে থাকে। ইংলিশেও যদি এমন থাকতো, আমাদের এত রুলস রেগুলেশন পড়া লাগতো না, জাস্ট ভোকাবুলারি জানলেই হতো। বাট ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব, দেন এক্সটেনশন, অ্যাডভার্ব, অবজেক্ট, এগুলো ভার্বের পরে গিয়ে থাকে। আমার মাদার টাং ইজ বাংলা, সো প্রাইমারি লেভেলে আপনি যখন ইংলিশে কিছু লিখতে যান বা বলতে যান, ব্রেনে আগে বাংলাটা চলে আসে, সেটাকে কনভার্ট করে আমরা ইংলিশে লেখার চেষ্টা করি, ওই বাংলার মতো করে করে ফেলি। আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিসের ক্লাব আছে, সেখানে যখন তারা প্র্যাকটিস করে তখন ওই কাজটা করে। অনেকে ফ্লুয়েন্টলি কথা বলে, বাট ওই সাবজেক্টের পরে অবজেক্ট, অ্যাডভার্ব, এক্সটেনশন এগুলো আগে নিয়ে ফেলে, ভার্ব শেষে বসে, তারপর আর সেন্টেন্স কমপ্লিট করতে পারে না, বাংলার মতো করে করে ফেলে। তো আমাদের এটা সবসময় মনে রাখতে হবে, ইংলিশে যখনই আপনি একটা সেন্টেন্স লিখবেন বা বলবেন, সাবজেক্টের পরেই ভার্বকে রাখবেন, এরপরে এক্সটেনশন, অর্থাৎ ভার্বের পর আপনার অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে থাকে। এই অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল কি সেটা আমি বলছি। আগে এখানে একটু বোঝেন, একটা বাক্য কিভাবে তৈরি হচ্ছে। সাবজেক্টটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, যারা একদমই দুর্বল, একদম শুরু থেকে ভালোভাবে দেখেন, যারা একদমই দুর্বল, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, তাহলে একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, হি, শি, দে, রহিম, করিম, অর্থাৎ এগুলোর একটা হবে। আমি না হয়, তুমি না হয়, তারা না হয়, রহিম বা করিম। সাবজেক্টের পরে কিন্তু প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স আমাকে ভার্বের ব্যবহার করতে হয়। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা, এগুলো হচ্ছে আমার ভার্ব। এই ভার্বের পরে মনে রাখবেন, সাবজেক্ট আর ভার্ব আপনি যদি পাশাপাশি বসাতে পারেন, অবজেক্ট বা বাকি যে অংশটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি খাই, কি খাই? ভাত খাই, আই ইট রাইস। উই প্লে, আমরা খেলি, কি খেলি? ফুটবল খেলি। তো আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান, এটা সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে আপনি বসান। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, দাবা খেলেন, লুডো খেলেন, যেটা খেলেন আপনি সেটা বসাবেন। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট বা বাকি যে অংশটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। তো এইভাবে আমরা একটা কমপ্লিট সেন্টেন্স বা বাক্য তৈরি করি। এখন এই পাশে যে আমি লিখছি যে এক্সটেনশনে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস, এই জিনিসটা মূলত কি জানেন? অবজেক্টটা কি দেখেন, কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আবারও বলছি, ইফ ইউ আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, ইউ উইল গেট অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটাকে বলা হয় ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। একটা বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে, একটাও থাকতে পারে। অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করলে, হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। আমি খাই, কি খাই? ভাত খাই। কি খেলি? ফুটবল খেলি। কি করি? কাজ করি। কি আঁকি? ছবি আঁকি। এগুলো সব ডাইরেক্ট অবজেক্ট। দে গো টু স্কুল, এই গো কে আপনি প্রশ্ন করেন তো, যে কি যায়, কাকে যায়, দেখবেন উত্তর মিলাতে পারবেন না, এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। রহিম কি শেখে? ইংরেজি শেখে। কি বলে? ইংরেজি বলে। কি যায়? স্কুলে যায়, হবে এটা? এই গো কে যদি বলেন কোথায় যায়, দে গো, তারা কোথায় যায়, হোয়ার, তাহলে হতে পারে যে টু স্কুল। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে সবসময় যে অবজেক্ট থাকবে এরকম না। এই টু স্কুল এটা কোনো অবজেক্ট না, এটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ প্লেস। একটা সেন্টেন্স বা বাক্যের ভার্বকে আপনি যদি হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হোয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করেন, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয় এগুলোকে। অর্থাৎ অবজেক্ট শুধুমাত্র কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। এইখানে কোনো অবজেক্ট নেই, এই বিষয়গুলো ধরতে হয়, কোনটায় অবজেক্ট আছে কোনটায় নেই। এই যে গোটা, এই গোটাকে বলা হয় একটা ট্রানজিটিভ ভার্ব। যে বাক্যের অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ এগুলো কেন জানতে হয় জানেন? যে বাক্যে, সরি, ইনট্রানজিটিভ ভার্ব, যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যকে কখনো প্যাসিভ করা যায় না। আপনাকে যদি এই বাক্যটা কেউ দিয়ে বলে দে গো টু স্কুল, এটা প্যাসিভ ভয়েসে রূপান্তর করো, তো আপনি করতে পারবেন না, কারণ এই অবজেক্ট নেই। যার অবজেক্ট থাকে না তার ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এই গোটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, সে এই বিষয়গুলো জানতে হয়। আবার দেখেন, কমপ্লিমেন্ট আছে এখানে। কমপ্লিমেন্ট এর মানে কি জানেন? এর মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক, এই জিনিসটা কি আমি একটু বলি। আমরা অনেক সময় এই ধরনের কিছু সেন্টেন্স বলি না, যেমন হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, বা দে আর ফার্মার, ফার্মার্স, তারা কৃষক, দে আর ফার্মার্স, তারা কৃষক, হি ইজ আ ডক্টর, আই অ্যাম আ টিচার।
কিছু বাক্য থাকে না, যেখানে এই অ্যাম ইজ আর অজ এর মেইন ভার্ব হিসাবে থাকে। এগুলোকে ওই কি বা কাকে বা কোথায় কখন দ্বারা প্রশ্ন করা যায় না, এগুলোকে বি ভার্বের সেন্টেন্স বলছি, অর্থাৎ এই অ্যাম ইজ আরটা এখানে মেইন ভার্ব। এই যে সেন্টেন্স গুলো, এই সেন্টেন্স গুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে পরিপূরক, মানে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, অবজেক্টে মানে এক্সটেনশনও সেই ব্যক্তি বা বস্তু থাকে। অর্থাৎ যে লোকটা হি সেই ডক্টর, যারা দে তারাই ফার্মার, যে আই সেই টিচার, যে টিচার সেই আই। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টে যদি একই ব্যক্তি বা বস্তু হয়, সেই ধরনের সেন্টেন্স গুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। এগুলো হচ্ছে মূলত কমপ্লিমেন্ট। এইটা আমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ আর যদি মেইন ভার্ব হিসেবে থাকে, এগুলোকে একাধারে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ লিঙ্ক স্থাপন করে, একটা বিস ক্রিয়েট করে সাবজেক্ট এবং এক্সটেনশনের মাঝে। কিছু কিছু মেইন ভার্বও থাকে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। লুক, সিন, বিকাম, অ্যাপেয়ার। যেমন মনে করেন আমি যদি বলি হি বিকেম আ ইউটিউবার, অর্থাৎ এটা যে শুধুমাত্র বি ভার্ব দিয়ে হবে এরকম না। হি বিকেম আ ইউটিউবার, কথাটা বোঝেন? এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ইউটিউবার হয়েছিল। কথাটা বলছেন? এই বিকেএম এর পরিবর্তে আমি যদি বলি হি ওয়াজ এ ইউটিউবার, এর বাংলা অর্থ কি? সে একজন ইউটিউবার ছিল। একই মিনিং দেয় না অনেকটা? অর্থাৎ যে লোকটা হি সেই ইউটিউবার, যে ইউটিউবার সেই হি। এগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশনে যদি একই ব্যক্তি বা বস্তু থাকে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। কোনো বাক্যের ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাকে অবজেক্ট বলে। কোনো বাক্যের ভার্বকে যদি কোথায় কখন কিভাবে কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাকে অ্যাডভার্ব বলে। আমরা অনেকে এটা মনে করি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইটাই একটা বাক্যের স্ট্রাকচার, বাট অবজেক্ট না। ওইখানে বলবেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অতিরিক্ত অংশ। এখানে যে সবসময় অবজেক্ট থাকবে এরকম না, এখানে অ্যাডভার্ব থাকতে পারে, এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, এখানে অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। এই যে বাক্যগুলো লিখলাম না, আমরা অনেকে এই ধরনের বাক্য লিখতে অভ্যস্ত। এই বাক্যগুলোকে বড় করতে পারি না, লং করতে পারি না। আমরা যারা স্পিকিং প্র্যাকটিস করি এইভাবেই করি। আই ট্রাইস, উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, শি ড্রস আ পিকচার। এবার আমরা এইভাবে নেগেটিভ করি, শি ডাজেন্ট ড্র এ পিকচার, ডাজ হি ড্র এ পিকচার, ডাজেন্ট শি ড্র এ পিকচার। দে গো টু স্কুল, দে ডোন্ট গো টু স্কুল, ডু দে গো টু স্কুল, ডোন্ট দে গো টু স্কুল। এইভাবে আমরা এগুলো প্র্যাকটিস করি। কিন্তু এই সেন্টেন্স গুলোকে কি আমরা এর থেকে আর বড় করতে পারি না, লং করতে পারি না? এই বাক্যের ভিতরে কি আরো ইনফরমেশন আনতে পারি না? এটা আমরা পারি না। এটা না পারার কারণে যখন ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ সিভি লিখতে যাই বা স্পিকিং করতে যাই, আমরা অনর্গল কথা বলতে পারি না, কারণ বাক্যকে তো বড় করতে পারি না, মডিফাই করতে পারি না। এগুলো করারও একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে। রাইটিং এর একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা কৌশল, এটা আমি আগামীকালকে দেখাবো ইন ডিটেলসে, বাট আজকে একটু বলে দিই। যেমন দেখেন, এই যে আই রাইস, আমি ভাত খাই, এই বাক্যটাকে আপনি আরো বড় করবেন, আরো লং করবেন, এই বাক্যের ভিতরে আরো ইনফরমেশন নিয়ে আসবেন। এটা আপনি কিভাবে নিয়ে আসবেন? বোঝার চেষ্টা করেন তো আপনি পারবেন কিনা, ভালোভাবে একটু বোঝেন। আমি ভাত খাই, এবার এই ইটটাকে আপনি প্রশ্ন করেন এই হাউ দিয়ে। এই অ্যাডভার্ব দিয়ে যদি কোনো বাক্যের ভার্বকে কোশ্চেন করা যায়, তাহলে বাক্য বড় হয়। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা টেকনিক বলা যেতে পারে। সব থেকে ইফেক্টিভ। আপনি যে ভাত খান, আপনি কিভাবে খান? হাউ ডু ইউ ইট রাইস? এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি ধীরে সুস্থে ভাত খাই, দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। আপনার ভাত খাওয়ার ধরনটা কেমন? আমি স্লোলি খাই। আপনি যে স্লোলি ভাত খান, ঠিক আছে, আপনি কোথায় ভাত খান? হোয়ার ডু ইউ ইট রাইস? আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম। আমি আমার রুমে বসে ভাত খাই। আমার বাক্যটা কিন্তু আরেকটু বড় হলো। আপনি যে ভাত খান, আপনি কখন ভাত খান? ওয়েন ডু ইউ ইট রাইস? আমি দিনে 3 বার ভাত খাই। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম 3 টাইমস আ ডে। আমি দিনে 3 বার ভাত খাই। আমার এই বাক্যটা আরো একটু বড় হলো। আপনি যে 3 বার ভাত খান, আপনি কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস? ভাত খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? একটা রিজন আপনাকে দাঁড় করাতে হবে। যে কোনো কারণ আপনি ইউজ করতে পারেন। আমি আমার শরীরে শক্তি বৃদ্ধি করার জন্য ভাত খাই, বা শক্তি পাওয়ার জন্য ভাত খাই। টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। অথবা পাওয়ার জন্য আপনি এরকম বলতে পারেন ফর গেটিং। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ বলে। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পরে যদি ভার্ব যুক্ত কোনো ওয়ার্ড ইউজ করেন, ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। ফর গেটিং এনার্জি ইন মাই বডি। টোটাল বাক্যটা আমি কি লিখলাম বলেন তো? দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্ত ছিল, এইখানেই ফুল স্টপ ছিল। বাট এইখান থেকে একটা সিম্পল সেন্টেন্সকে মডিফাই করে কত বড় করলাম শুধুমাত্র অ্যাডভার্বের ব্যবহার করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে।
ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার জানতে হয়। এটা আমাদের এই ফ্রি ক্লাসে আছে, আপনারা শিখতে পারবেন। দেখেন, এই যে ভেরি স্লোলি, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন, হোয়াই হ্যাপেন, কেন ঘটে। তাহলে দেখছেন, এইভাবে যে কোনো একটা বাক্যের ভার্বকে যদি আপনি WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, ইফ ইউ আস্ক the question to the verb with WH word, you will be able to get, you'll be able to make long English sentences from short sentence. You'll be able to add extra information in your particular sentence. We play football, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল, আপনি কিভাবে খেলেন। অর্থাৎ হাউ মানে কিভাবে, অর্থাৎ খেলার মাঠে আপনার বিহেভিয়ারটা কেমন, আচরণটা কেমন, এটাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। কেমন করে খেলেন, আপনি খুবই দ্রুততার সাথে খেলেন, আপনি খুবই ভদ্রতার সাথে খেলেন, অর্থাৎ আপনার বিহেভিয়ারটাকে আপনাকে ডেসক্রাইব করতে হবে। এখন আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, অর্থাৎ খেলার মাঠে মারামারি করি না, ফাউল করি না। কোথায় খেলেন, আমি হোয়ার ডু ইউ প্লে ফুটবল, অন দ্য ফিল্ড। উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড। আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন কখন খেলেন, বিকাল বেলায় খেলি। ইন দ্য আফটারনুন, দেখছেন কিভাবে সেন্টেন্স বড় হয়। ইন দ্য আফটারনুন, আপনি যে ফুটবল খেলেন কেন খেলেন, আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। এখানে টু ডু, ডু মানে কি করা, টু ডু মানে করতে। অথবা আপনি বলতে পারেন ফর ডুইং, কি ফিজিক্যাল এক্সারসাইজ, তো শারীরিক ব্যায়াম করার জন্য আমি ফুটবল খেলি। সো এই ফুটবল পর্যন্তই আমার ছিল। আমরা সারা জীবন এতটুকু বাক্য তৈরি করতে অভ্যস্ত। একটা সেন্টেন্স বা বাক্যকে লং করতে পারি না, বড় করতে পারি না। একটা বাক্যের ভিতরে আমরা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। তো সেটা আপনি কিভাবে আনবেন, আপনারা জাস্ট ভার্বকে কোশ্চেন করে। কি দিয়ে কোশ্চেন করবেন, WH ওয়ার্ড দিয়ে। কোশ্চেন করলে কি হবে, সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকবে, বাক্য লং হতে থাকবে, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসবে। তাহলে ভেরি পলাইটলি, এটাকে বলছে অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম। টু ডু আর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে বলছে অ্যাডভার্ব অফ রিজন। এভাবে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, এটা কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড না। এখানে আমি যে বাট, অ্যান্ড, অর, দো, অলদো, হোয়েন, ইফ এগুলো যুক্ত করছি তেমন না। জাস্ট একটা সিম্পল সেন্টেন্সকে এত বড় করা যায় শুধুমাত্র অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এটা রাইটিং ডেভেলপ করার একটা টেকনিক বা স্ট্র্যাটেজি। এটা সব জায়গায় পাবেন না, যেগুলো করতে হয়। এই যে আমি দুইটা করলাম, বাকিগুলো আপনি করার চেষ্টা করেন, দেখবেন পারবেন। এবার আপনি যদি করেন তাহলে ডেভেলপ করতে পারবেন। অনেকেই বলে যে আপনার ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্য কি। পার্থক্য এইটাই, এই ফ্রি ক্লাসগুলো অনেকটা অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়ে যায়। আমি আপনার টিচার, আমি আপনাকে শেখাচ্ছি বা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, দেখতেছেন, শুনছেন। বাট এটা তো সায়েন্স না বা ম্যাথ না যে আমি শেখালাম, আপনি খুবই মনোযোগ দিয়ে শিখলেন, পড়লেন, বুঝলেন, হয়ে গেল। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা ডেভেলপ করার জন্য অন ওয়ে কমিউনিকেশনে পসিবল হয় না, টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। টু ওয়ে কমিউনিকেশন মানে কি, আমি পড়াচ্ছি, আপনি সেখানে ফিডব্যাক দিবেন, আমি দুইটা করলাম, আপনি আরো 5টা সেন্টেন্স তৈরি করবেন, আপনাকে আমাকে দেখাবেন। আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু স্পিক আ লট। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেন। ইফ ইউ just watch this class, if you just follow this class, you will not be able to expert. You have to do work, you have to be active। টু ওয়ে কমিউনিকেশনটার প্রয়োজন হয়, প্রচুর স্পিকিং করতে হয়, প্রচুর টাস্ক কমপ্লিট করতে হয়। এই দেখেন, আমি যে শেখাই না, আমার ব্যাচের যে ক্লাসগুলো, এই কোর্সের কন্টেন্ট আমি দেখাবো আপনাদের একটু পরে। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে হোমওয়ার্ক থাকে, দেখছেন এই যে। এই হোমওয়ার্ক না থাকলে, শুধুমাত্র ভিডিও দেখে দেখে এদিক ওদিক হেলাই ফেলাই করে কখনো ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শেখা যায় না। প্রত্যেকটা ক্লাস শেষে দেখেন, এখানে লেকচার 14, ইউজ অফ বি ভার্ব অ্যান্ড ডু ভার্বস, এরপরে আছে হোমওয়ার্কটা কি 100 to 150 ফর্মস অফ ভার্ব অ্যান্ড 70 to 80 স্পোকেন রুলস প্র্যাকটিস। আবার এইভাবে এই এই প্রত্যেকটা ক্লাস এইভাবে হয়ে আসে। তো এইটা করিয়ে থাকে, এটা করতে হবে। এটা যদি ভালোভাবে কাভার করা না যায়, অর্থাৎ নিজে যদি প্র্যাকটিস না করতে পারেন, নিজে যদি এই ল্যাঙ্গুয়েজটার উপর টাইম না দেন, ডেভেলপ করতে পারবেন না, ডেভেলপ করা যায় না। হ্যাঁ, এছাড়া ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে,
ওইখানে টিচারের অধীনে থেকে প্র্যাকটিস করে, ভুল হলে ধরাই দিতে পারে। সেই টু ওয়ে কমিউনিকেশনটা দরকার। তো এখানে আপনার ফ্রি ক্লাস করছেন, একসঙ্গে অনেক স্টুডেন্ট, আমি তো আপনাকে চিনি না বা জানি না, আপনি আমাকে নতুন দেখছেন, আজকে আসছেন, কালকে নাও থাকতে পারেন। তো এই যে টেকনিকগুলো দেখাচ্ছে, যে স্ট্র্যাটেজিগুলো দেখাচ্ছে, যদি মনে হয় ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, কাজে লাগার মতো, আপনি সেটা ফ্রি ক্লাস করছেন, আমার জায়গা থেকে যতটুকু করার আমি করছি, বাকিটা আপনার করতে হবে। যদি মনে হয় যে ওই স্যারকে আমি পজিটিভ মাইন্ডে নিতে পারছি বা আমার ভালো লাগছে, এরকম দেখাইছে, আমি নিজে কিছু করে দেখি, আপনি নিজে কয়েকটা সেন্টেন্স এরকম করেন, দেখবেন একটা ভালো ডেভেলপমেন্ট আসবে। কাজ না করলে পারা যায় না, হয় না। কারণ ভাষা শিখছেন আপনি, অন্য কোনো কিছু না। আপনাকে কথা বলতেই হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। আর এটা জন্য আহামরি কোনো ব্রেনও লাগে না। আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। উইদাউট প্র্যাকটিসিং you will not be able to expert in English. But how can you practice it? You have to maintain some strategy, some technique, and rules. এটা মেনটেন করতে পারলে, এটা ফলো করতে পারলে দ্রুত এক্সপার্ট হওয়া যায়। ওই যেটা বললাম যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কতটুকু পড়বো, কোনটার পর কোনটা পড়বো। তো এই হচ্ছে বিষয়। যাই হোক, এইগুলো নিয়ে যদি আরো ডিটেলসে জানতে চান, এই রাইটিং এর জায়গাটা আমি দেখাবো নেক্সট ক্লাসে। তো এখানে আমি একটা বিষয় দেখালাম যে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্য আমরা লং করতে পারি, বড় করতে পারি, একটা বাক্য কিভাবে বড় হয়, একটা বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসে। এখন আপনাদের আমি আরেকটা বিষয় দেখাবো। এটা তো রাইটিং এর একটা পার্ট আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু এখন আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশটা কি। যারা ইংলিশে স্পিকিং করতে চাই, কথা বলতে চাই, কনভারসেশন বা কমিউনিকেশন করতে চাই, এই জায়গাটাতে যারা প্রবলেম ফেস করি, দুর্বলতা বোধ করি, এইটা আমরা আসলে কেন পারি না, স্পিকিং এর জায়গাটা মূলত কেমন, কি জন্য আমরা স্পোকেন করতে গেলে বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করি। স্পোকেন, এই যেটা দেখালাম এটা রাইটিং এর একটা পার্ট, বাট স্পিকিংটা মূলত কি, এইটা আমি যদি এইটা নিয়ে এখন একটু কথা বলি, আমি এই দুইটা বাক্য কেটে দিই, আমি যদি স্পোকেন জায়গাটা নিয়ে কথা বলি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা কেমন হয় একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি পারি না কেন স্পিকিং, দেখেন এই যে বাক্যগুলো আমি তৈরি করলাম করলাম না, এই বাক্যগুলো যারা মোটামুটি টেন্স চেনেন, জানেন বা বোঝেন, এই বাক্যগুলো দেখলেই আপনি বুঝতে পারছেন যেটা কোন টেন্সে লেখা আছে। সাবজেক্টের পরে ভার্বটা আছে, ইট, প্লে, ডু, ড্র, গো, লার্ন, স্পিক। এই ভার্বগুলো কোন ফর্মের ভার্ব আগে বোঝেন। এগুলো প্রেজেন্ট ফর্মের ভার্ব, অর্থাৎ এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে সেটাই আছে। অর্থাৎ আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন কোনো একটা কাজ হয়। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি ইংলিশে কথা বলতে যাবেন, স্পিকিং করতে যাবেন, এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে। when you are going to make a conversation with someone, when you are going to communicate with others people or foreigner, you cannot speak in on stable position. You have to change your sense, you have to change your thought or time. How can you do that? You can do it by changing the forms of verb, by maintaining proper structure of tense. এটা মূলত কি একটু বোঝেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা জানি তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, প্রত্যেকেই জানেন। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার মূলত কি, আমরা কি এটা বুঝি? এই 12টা স্ট্রাকচার কিন্তু মূলত 12 জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ, 12 ভাবে এই ভার্বগুলোকে চেঞ্জ করা হয়েছে। এবং এই 12 জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জিং এর মাধ্যমে টাইমের পরিবর্তনটা হচ্ছে, কথার পরিবর্তনটা হচ্ছে। তো এইটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলেই কথা বলতে পারি না। আমি কি বলছি, এই যে বাক্যগুলো দেখছেন, এখানে সবগুলো বাক্যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাংলাটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোনো একটা কাজ হয় বা চলে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, এরকম একটা ফিক্সড টাইমের উপর ভিত্তি করে কথা চালানো যায় না। বিভিন্ন টাইমে একটা কথাকে নিতে হয়, সেই বিভিন্ন টাইমে নেওয়ার জন্য ভার্বের বিভিন্ন ফর্মের ব্যবহার করতে হয়। সেইটা আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। সেটা কেমন? যদি আমরা একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখি, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদের, এই জায়গাটাতে একটু মনোযোগ দেন। দেখেন প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা কেমন। মনে করেন এ
এবং বি, আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করছি দুইজন মানুষের ভিতর। এ বি কে প্রশ্ন করছে, মনে করেন দুই বন্ধু একটা বাসায় থাকে, একটা মেসে থাকে। তো এ বি কে প্রশ্ন করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? মনে করেন এখন রাত 10টা বাজে, এ বাইরে, বি বাসায় আছে। হঠাৎ করে বাসায় এসে সে বি কে প্রশ্ন করছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? আমি তো এইমাত্র বাসায় আসলাম। সো হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি লিখছি। খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। বি উত্তর দিচ্ছে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি খাইনি। এবার বি আবার কোশ্চেন করছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো? এ আসলো, আসার সাথে বি আবার প্রশ্ন করতেছে যে তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? এবার এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, অর্থাৎ আই অ্যাট রাইস ইন দ্য মর্নিং, আমি এখন খাবো না। ঠিক আছে, এটা এ বলছে আই উইল নট ইট রাইস নাও, আমি এখন ভাত খাবো না। এই যে দুইজন ব্যক্তির ভিতরে, আর লিখবো না, এতটুকুই থাক, একটা স্যাম্পল কনভারসেশন আমি তৈরি করলাম। একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই কনভারসেশনের প্রত্যেকটা বাক্যে আমি একটা ভার্বের ব্যবহার করছি, সেটা হচ্ছে কমনলি ইট। এই ইট মানে আমরা কি জানি? আমরা জানি যে ইট মানে খাওয়া। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু এই ইট শব্দটাকে আমি প্রত্যেকটা বাক্যেই ব্যবহার করছি, খাওয়া শব্দটাকে। কিন্তু কোথাও দেখেন আমি লিখছি EATEN ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, কোথাও লিখছি ATE এট, আবার কোথাও লিখছি উইল ইট বা উইল নট ইট। অর্থাৎ এই ইট কথাটাকে আমি ইট কোথাও রাখিনি, আমি লিখছি ইটেন, ইটিং, এট, উইল নট ইট। এটা কেন লিখলাম? এর মেইন রিজনটা কি? মেইন রিজনটা আমার সময়ের পরিবর্তন হয়েছে কথার ভিতরে। আমি যে দুইজনের ভিতর কনভারসেশন করলাম, আমি বিভিন্ন টাইমে কথাটাকে নিয়েছি। কখনো বলছি তুমি কি খেয়েছো, বলছে আমি খাইতেছি, বা আমি খেয়েছিলাম। বা আরেকজন বলছে আপনি কি খাইতেছেন, না আমি খাবো না। তাহলে এই যে খাই, খেয়েছিলাম, খাবো, খাইতেছি, খাইতেছিলাম, খেতে থাকবো, অর্থাৎ ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু খাওয়া কথাটাকে যখন বিভিন্ন টাইমে নিয়ে যাচ্ছি, তখন ওই খাওয়া অর্থাৎ ওই ইট কথাটার ফর্মের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কিন্তু আমরা অনেকে বুঝি না। এবং এইটা না বোঝার কারণে বাংলায় বিভিন্ন টাইমে আমরা যখন কথাটা বলি, এটা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে গেলে বলতে পারি না। ওই টাইমটা টেন্স জানা সত্ত্বেও প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে ওই টাইমটা, ওই ভার্বের ফর্মটা আমাদের মুখে আসে না। ওই ভার্বের ফর্মটা আমাদের মুখে আসে না। না আসার কারণেই আমরা কথা বলতে পারি না। এটাকে বলে কনজুগেশন অফ ভার্বস বা ফর্মস অফ ভার্ব। এই ভার্বের ফর্ম সম্পর্কে যাদের কনসেপ্ট থাকে না, সে জীবনে কোনোদিন ইংরেজি শিখতে পারে না। আপনি টেন্স শেখেন বা যা শেখেন, কোনো লাভ হয় না। ইংলিশে যে স্ট্রাকচারই শিখতে যান না কেন, সবার আগে ভার্বের ফর্ম জানাটা ম্যান্ডেটরি। আপনি কয়টা ফর্ম জানেন? হয়তো 20টা, 25টা, 50টা, শত শত ভার্ব আছে যার থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণে বাংলায় বিভিন্ন কথা বলা সত্ত্বেও, ইংলিশের টেন্সের স্ট্রাকচার, এ স্ট্রাকচার, ও স্ট্রাকচার শেখা সত্ত্বেও আমরা ইংলিশে কথা বলতে পারি না। কারণ আপনি যে স্ট্রাকচারই শিখতে যান না কেন, লেখা থাকবে ভার্বের অমুক ফর্ম তমুক ফর্ম, কিন্তু এই ফর্মটাই কি এটাই তো আমরা বুঝি না। আমি জানি না আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা। এই দেখেন, প্রত্যেকটা ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে, বাট ফর্ম টোটাল 5টা, এবং 5টাই জানতে হয়। বাকি দুইটা, লাস্টের দুইটা জানার প্রয়োজন হয় না, টেন্স শেখার সঙ্গে সঙ্গে এটা হয়ে যায় বলে। বাট এটারও প্রয়োজন আছে, সেটা আমি পরে কোনো একটা ক্লাসে বলবো। সো V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 থার্ড পারসন ফর্ম। এই যে ফর্মগুলোর কথা বলছি, অনেকে এটা জানেই না জিনিসটা কি। এই দেখেন, ইটের পাস্ট ফর্ম হচ্ছে ATE এট, পাস্ট পার্টিসিপল EATEN ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল EATING ইটিং। হ্যাঁ, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো এক একটা টেন্সের স্ট্রাকচারে ব্যবহৃত হচ্ছে। থার্ড পারসন ফর্ম ইটস, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। আমি যদি বলি রাইট, এই রাইট মানে হচ্ছে লেখা। এর পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে রোড। আমরা এই জিনিসটা জানি না। পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, থার্ড পারসন রাইটস। এরপরে কি বলতে পারি? আমি যদি বলি গো, মানে কি যাওয়া, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন। এরকম হয়তো কিছু পরিচিত ভার্ব আপনি জানেন। হ্যাঁ, কিন্তু শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম,
পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি না। এটা না জানার কারণে ইংলিশে কথা বলতে পারি না। ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম ডিউ, এইটাই অনেকে জানে না। পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। এই ফর্ম জানতে হবে। আপনি টেন্স শেখেন। টেন্স মূলত কি? তিন প্রকার টেন্স: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টোটাল টেন্সের স্ট্রাকচার 12টা। প্রত্যেকটা টেন্সের 4টা করে ভাগ আছে। 12টা টেন্স মানে কি? 12 জায়গায় ভার্বের ফর্মের পরিবর্তন। এখন আমি যদি আপনাকে বলি, বলেন তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? আপনি জানেন, আপনি বলবেন যে স্যার পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে ভি টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এখন আমি যদি আপনাকে বলি যে, মনে করেন একটা বাক্য বললাম যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো এর ইংলিশ কি? এখন আপনি জানেন যে পাস্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে কোনো একটা কাজ অতীতকালে সংগঠিত হয়েছিল। বাংলা ক্রিয়াপদে ল বা লাম, লে, নি, নাই এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এরকম আপনি স্ট্রাকচারে পড়ছেন। তার মানে আমি যখন বলছি সে একটা গাড়ি চালিয়েছিল, এটা ইংলিশে বলেন তো, আপনি কিন্তু ক্যাচ করতে পারছেন যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এবার ইংলিশে আপনি কিভাবে করবেন? তাহলে সে ইংরেজি কি? হি। এবার গাড়ি ইংরেজি কি? এ কার। এবার চালানো ইংরেজি কি? এইটা তো আপনাকে জানতে হবে, অনেকে তো এইটাই জানে না। এখন আপনি মনে করেন জানেন যে চালানো ইংরেজি ড্রাইভ, কিন্তু এই ড্রাইভের পাস্ট ফর্মটা কি? এইটা তো অনেকেই জানেন। এইটা যদি আপনি না জানেন, ওই সে একটা গাড়ি চালিয়েছিল, এইটার ইংলিশ আপনি অন্য কোনোভাবে করতে পারবেন? আপনি জানেন যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন ভার্ব হচ্ছে ওখানে ড্রাইভ, ওই ড্রাইভের পাস্ট ফর্মটা কি? মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মটা কি? এইটাই যদি না জানেন, আপনি ওটা কিভাবে ইংলিশে বলবেন? অনেকে ওয়াজ, ওয়ার, ডিড এগুলো ব্যবহার করে, বাট না, এগুলো ব্যবহার হয় না পাস্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। এই রাইটের পাস্ট ফর্ম রোড, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ড্র এর পাস্ট ফর্ম ডিউ। এরকম ড্রাইভের পাস্ট ফর্ম কি, স্পিকের পাস্ট ফর্ম কি, ব্রেকের পাস্ট ফর্ম কি, এইটা যদি আপনি না জানেন, আপনি ওই কথাটাকে ইংলিশে কিভাবে বলবেন? আপনি টেন্সও ধরতে পারছেন, শব্দের অর্থও জানছেন, বাট ভার্বের ফর্ম জানেন না। অন্য কোনো উপায় কোনোভাবে বলতে পারবেন? পারবেন না। আপনাকে জানতে হবে যে এই ড্রাইভ ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। এইটা যদি আপনি জানেন, তাহলে বলতে পারবেন যে সে একটা গাড়ি চালিয়েছিল, এটার ইংলিশ হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? ভাঙা ইংরেজি আপনি জানেন যে ব্রেক মানে ভাঙা, টেন্সও জানেন যেটা পাস্ট টেন্স, কিন্তু ওই ভাঙার পাস্ট ফর্ম কি? ব্রেকের পাস্ট ফর্ম ব্রোকেন, না ব্রোক। তাহলে যতক্ষণ না পর্যন্ত এটা জানবেন যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, কোনো টেন্স শিখে, অন্য কোনো স্ট্রাকচার শিখে টেন্সের ওই ডেফিনেশন জেনেও কোনো লাভ হবে? হবে না। তো ভার্বের ফর্ম আগে জানতে হয়। আমার পেইড কোর্সে যারা থাকে, আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপরে ইংরেজি শেখানো শুরু করি, কারণ ওটা ওটা না জানলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি ডেভেলপ করতে পারবেন না, কোনো স্ট্রাকচার শিখে হয় না। তাহলে হি ড্রোভ এ কার মানে সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে একটা কথা মনে রাখবেন, আমি দেখাচ্ছি এগুলো, যারা মূলত ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল। ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি শেখা লাগে জানেন? অনেকে আমার কাছে পড়ে, যারা বিশেষ করে যারা খুব বেশি লেখাপড়া জানেন না, এরকম অনেকে আছেন না, এসএসসি পাস, এইচএসসি পাস, ওয়ার্ক ভিসায় বিভিন্ন দেশে আছেন, কানাডা বা সাইপ্রাস, মধ্যপ্রাচ্যের বিভিন্ন কান্ট্রি, ওমান, কাতার, কুয়েত, এই সমস্ত দেশে আছে। অনেকে বলে আমি ইংলিশ কিছুই জানি না স্যার, বাংলায় তো আমরা কথা বলি, প্র্যাকটিক্যালি বাংলার মতো করে কি আমরা ইংলিশে কথা বলতে পারবো না? বা আমরা ইংরেজিটা প্র্যাকটিক্যালি কিভাবে শিখতে পারি? আমি লেখাপড়া তেমন জানি না, বা আমি ভোকাবুলারি জানি না। ঠিক কোন ধরনের ভোকাবুলারি গুলো জানলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা যায়? দেখেন, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। একটা বাক্যের মানে বাক্যের ফর্মসটা কি এরকম দেখতে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, হয় আই হবে, না হয় ইউ হবে, হি হবে, সি হবে, রহিম হবে, এর ভিতরে একটা হবে। আর কি বলছি আমি? সাবজেক্টের পরে যদি ভার্বটাকে ইউজ করতে পারেন, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, অবজেক্ট বা এক্সটেনশন, এটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমাকে জানতে হবে কোনটা? জানতে হবে ওই ভার্বটা। অর্থাৎ যে যত বেশি ভার্বের বাংলা অর্থ জানে এবং ভার্বের ওই ফর্ম জানে, সে তত বেশি ইংরেজিতে কথা বলতে পারে বা ইংলিশে এক্সপার্ট হতে পারে তত দ্রুত। অর্থাৎ ভোকাবুলারি বলতে ভার্ব জানতে হয়। আমি আপনাদের পাঠিয়ে দিব, আমার এখানে দেখেন 200টা ভোকাবুলারি আছে। অ্যাটলিস্ট এই 200টা ভোকাবুলারি সম্পর্কেও যদি কারো কনসেপ্ট থাকে এবং টেন্স, মডাল এবং সেমি মডাল ভার্ব সম্পর্কে যদি ধারণা রাখতে পারে, তাকে কেউ আটকাতে পারবে না।
হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এখানে এই ভার্বগুলোর আবার দুই ভাবে হয়, একটাকে বলে রেগুলার বা উইক ভার্ব, আর একটাকে বলে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এখানে যে 200টা ভার্ব আছে না, এগুলো মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের প্রপার অর্থ, মিনিং এবং ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না। তো আপনারা যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কে 200টা ওয়ার্ড যদি আপনি জানেন এবং এদের ফর্ম জানতে হবে, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটা যদি আপনার জানা থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না, বিশ্বাস করেন। আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে গ্যারান্টি সহকারে ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিব। এই যে ব্লো মানে প্রবাহিত হওয়া, আপনি যদি না জানেন এই পাস্ট ফর্ম ব্লিউ, পাস্ট পার্টিসিপল ব্লোন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে এটা আগে জানতে হবে। তা না হলে আমরা কি পারবো না, সময়ের পরিবর্তন করতে পারবো না। আমরা অনেকেই বুঝি না যে এই জায়গা সম্পর্কে আমার কনসেপ্ট নেই, এই জায়গা সম্পর্কে আমার ধারণা নেই, তাই আমি ইংরেজি পারি না। আপনারা অনেকেই বলতে পারেন আমি তো টেন্স শিখছি, টেন্স ভালো জানি, তারপরেও কেন পারি না। এর মেইন রিজন এগুলো। অর্থাৎ ভোকাবুলারি বলতে ভার্বের ফর্ম জানতে হয়। কি বললাম, আমরা কথা বলতে পারি না কেন? আমরা যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কথা বলতে যাই, আমরা একটা টাইমে কথাকে রেখে এগোতে পারি না, সময়ের পরিবর্তন করতে হয়। আর এই সময়ের পরিবর্তন মানে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয় টেন্স মেনটেন করে। এই টেন্স মূলত কি, ভার্বের ফর্মের পরিবর্তন। সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। সেই ভার্বের ফর্মের পরিবর্তনটা ওই বাংলা কথা বলার সঙ্গে সঙ্গে ওই টাইমে ইনস্ট্যান্টলি আমরা করতে পারি না বলেই আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমরা দুর্বল। এইটা যে পারে সে দ্রুত কথা বলতে পারে। যেমন দেখেন টেন্সটা মূলত কি বলছে, এই দেখেন কি, আমি যদি বলি এই এই একটা বাক্যকে দিয়ে যদি আমি দেখাই, কি হলো, দেখেন এই হি সাবজেক্ট, আমি যদি বলি হি ড্রাইভস আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালায়। কথাটা বুঝবেন, সে একটা গাড়ি চালায়। আমি এখানে নিয়ে আসি, সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কি হি, অবজেক্ট কি এ কার। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমাকে বলতে হচ্ছে হি ড্রোভ এ কার, এটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব মেইন ভার্বের পরিবর্তন হয়। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার, DRIVING। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এই যে বাক্যগুলো লিখলাম, এ দেখেন সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। পরিবর্তনটা কোথায় হলো? পরিবর্তনটা ভিতরে ভার্বের ফর্মে। এখানে 7টা অবলিক দিয়েছে, আমরা 7টা ভার্বের ফর্ম লিখছি, মানে 7 ধরনের বাক্য তৈরি হয়ে গেছে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। অর্থাৎ ড্রাইভ, এই ড্রাইভ মানে কি? এই ড্রাইভ মানে হচ্ছে আমরা জানি যে চালানো। এই চালানো কথাটাকে কতগুলো টাইমে, কতভাবে, কতগুলো ওয়েতে আপনি নিতে পারেন বা বলতে পারেন, এটা যে যত বেশি মডিফাই করতে পারবে, যে যত বেশি টাইমে ট্রান্সফার করতে পারবে, সে তত দ্রুত ফ্লুয়েন্ট হতে পারবে। আমরা বাংলায় যখন কথা বলি, বিভিন্ন টাইমে কথা বলি, ওই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ফর্মটাকে আনতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। তাহলে হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালায়, হি ড্রোভ এ কার, সে চালিয়েছিল, হি উইল ড্রাইভ এ কার, সে চালাবে। এইভাবে যদি টেন্স জানা থাকে, এখানে আমি অলরেডি 7টা লিখে ফেলছি, আরো 4টা লেখা যাবে, 5টা লেখা যাবে। অর্থাৎ টেন্স জানা থাকলে 12টা ফর্মে আমি লিখতে পারবো। অর্থাৎ আমি যদি বলি হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে চালিয়ে থাকবে। এইভাবে টেন্স জানলে টোটাল 12টা আমার হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, এটা কি জানেন? 12টা টেন্স জানলে, কি বললাম, এই ড্রাইভ কথাটাকে আমি 12 ভাবে বলতে পারবো। কিন্তু এই 12টা টেন্স আমার মনের ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। আমাদের মনের যে হোল সেন্স বা থট, এটা প্রকাশ করার জন্য এই টেন্স এর পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। টেন্সের টোটাল স্ট্রাকচার 12টা, অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে বলা যায়। আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। আমি যদি আপনাদেরকে বলি সে একটা গাড়ি চালাতো, বলেন তো ইংলিশ কি হবে? কোন টেন্স দিয়ে বলবেন? সে একটা গাড়ি চালাইতো, পাস্ট টেন্স মনে হচ্ছে? না, এটা দিয়ে হবে না। কি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, কিন্তু আমি বলছি সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ এ কার, এই যে ইউজ টু যে কথাটা, এটা একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। বা তার গাড়ি চালানো উচিত, তাকে এই গাড়িটা চালাতে হবে, তার আজ গাড়ি চালানোর কথা আছে, তার আজ গাড়ি চালানোর কথা আছে। কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো ওইভাবে টেন্সের ব্যবহার করে বলা যায় না।
সো এই কথাগুলো যখন আপনি এক্সপ্রেস করতে যাবেন, ডিসক্রাইব করতে যাবেন, তখন ওই মডাল সেমি মডালের সাহায্য নেওয়া লাগবে। তার মানে কি বলছি, শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল ভার্বের ব্যবহার জানতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে একসঙ্গে যদি মিলাই। 9টা মেইন মডাল থাকে, সব মিলে 18টা ভার্ব থাকে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু। এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। আর এই মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, মডালের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে থাকে। টেন্সের স্ট্রাকচার যেমন এক একটা ভার্বের এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব থাকে, কখনো প্রেজেন্ট ফর্ম, কখনো পাস্ট ফর্ম, কখনো অ্যাম ইজ আর প্লাস আইএনসি। কিন্তু মডালের ক্ষেত্রে এমন হয় না। মডালের ক্ষেত্রে মডাল এটা একটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। এরপরে অবশ্যই মেইন ভার্ব থাকবে, বাট সেটা প্রেজেন্ট ফর্মে থাকে। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, এর মানে হচ্ছে সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি মাস্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, এটা পসিবিলিটি অর্থে বসে, সে গাড়ি চালাতেও পারে। হি মে ড্রাইভ আ কার। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো বা চালাতে অভ্যস্ত ছিল। হি উড ড্রাইভ আ কার, এর মানেও সে গাড়ি চালাতো। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। অর্থাৎ এইভাবে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার করলে একটা পার্টিকুলার ভার্বকে আরো বিভিন্ন টাইমে মডিফাই করা যায়, আমরা মডিফাই করতে পারি। এইটা যারা করতে পারবে তারা দ্রুত ল্যাঙ্গুয়েজটিকে ডেভেলপ করতে পারবে। অর্থাৎ হি কিন্তু সাবজেক্ট, এ কার আমার অবজেক্ট, পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটাই, এর বাইরে আর কিছু না। তাহলে কি বললাম, আমাদের 12টা টেন্সের স্ট্রাকচার প্লাস 18টার মতো মডাল সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার হয়। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে আপনি 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্স, মডাল এবং সেমি মডাল সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট আপনার থাকে। আর এই 30টা ওয়েতে যদি একটা পার্টিকুলার ভার্বকে আপনি পরিবর্তন করতে পারেন, চেঞ্জ করতে পারেন, আপনার বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশন ইনস্ট্যান্টলি ভার্বের সঠিক ফর্মটাকে নিতে পারেন, আপনাকে আটকাবে কে? আপনি অবশ্যই অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। এটা কোর থিংস, মেইন জায়গা, এর বাইরে কিছু নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমরা অনেকে ভয় পাই, অনেক জটিল করে ফেলি, কঠিন করে ফেলি ল্যাঙ্গুয়েজটাকে। ইংলিশ শেখার জন্য 66টা স্ট্রাকচার, 100টা 150টা স্ট্রাকচার, নাথিং, কোনো কিছুরই প্রয়োজন হয় না, যদি এই মেইন অরিজিন জায়গাটা সম্পর্কে আপনার ভালো কনসেপ্ট থাকে। তাহলে কি বললাম, প্রথমত 1 নম্বর কথা ভার্বের ফর্ম জানতে হবে। 2 নম্বর কথা টেন্স। 3 নম্বর কথা মডাল সেমি মডেলের ব্যবহার জানতে হবে। কারণ শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এইগুলো জানা থাকলে যে কোনো টাইমে একটা কথাকে পরিবর্তন করা যায়, একটা কথা বলা যায়। আমরা কথা বলতে পারি না, আমরা বাংলায় বিভিন্ন টাইমে কথা বলি, সেই টাইম অনুযায়ী ইংলিশে ভার্বের ফর্মটাকে পুট করতে পারি না সঠিকভাবে, এর জন্য কথা বলতে পারি না। তো এইটা আমাদের শিখতে হবে। এর সঙ্গে আরেকটা বিষয় শিখতে হয়, সেটা হচ্ছে প্যাসিভের ব্যবহার। অর্থাৎ এই টেন্স, মডেল, সেমি মডেলের প্রত্যেকটা সেন্টেন্স একটা রিভার্স স্ট্রাকচার থাকে। প্যাসিভ মানে এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করতে পারে না। এইটা বিশেষ করে রিটেন ইংলিশে বেশি প্রয়োজন হয়। এইটা যদি একটু জানা থাকে এর সঙ্গে, অর্থাৎ কি কি বললাম, 1 নম্বর হচ্ছে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম জানতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছি টেন্সের ব্যবহার। 3 নম্বর পয়েন্ট বলছি, প্রথমত 7টা পয়েন্ট দেখালাম, এরপর আবার আমি কমিয়ে দিচ্ছি। 3 নম্বর পয়েন্ট বলছি যে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় আমি বলছি, 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহারটা শিখতে হবে। এটা কি, এই প্যাসিভ ভয়েসের উপর আমার 5 নম্বর যে ফ্রি ক্লাসটা থাকবে, সেখানে আমি ইন ডিটেলসে বলবো। বাট এই পর্যন্ত যতটুকু বললাম, যে কনসেপ্ট বা ধারণাটা দিলাম, আপনারা কি এটা একটু বুঝতে পারছেন কিছু, বা নতুন কিছু শিখতে পারছেন বা নিতে পারছেন? যারা একদম প্রথম ক্লাস করছেন বা নতুন ক্লাস করছেন, আমি কি কি বললাম, কি কি দেখালাম, কিছু কি বুঝতে পারলেন? হ্যাঁ, একটু বলুন তো। স্যার আশা করি বুঝতে খুব মুখিয়ে কিছু ধন্যবাদ, ক্লাসটা অসাধারণ। অনেক ধন্যবাদ। দেখেন, আমরা অনেকেই ইংরেজি শিখি, বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করি, বাট মেইন অ্যাকচুয়াল যে পয়েন্ট, ওই পয়েন্টে আসতে পারি না। অ্যাকচুয়াল যে জায়গা,
ওইটা আমরা বুঝতে পারি না বলেই এই বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন পেজ থেকে ক্লাস দেখতে 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 আজকে আপনি আমার কাছে একটা ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, দেখছেন, কালকে হয়তো একটা পেজে ক্লাস ভেসে উঠবে, পরের দিন হয়তো একটা ইউটিউব চ্যানেলে একটা কন্টেন্ট দেখবেন। এই 5 মিনিট 10 মিনিটের ছোট ছোট কন্টেন্ট দেখে কখনো ভাষা ডেভেলপ করা যায় না। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন, আপনারা যারা ইংরেজি শিখতেছেন, শেখার চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনি শিখতেছেন, আপনি শিখবেন, শিখবেন, এটার কোনো ভুল নেই, শিখতে পারবেন না এরকম না, কিন্তু ওই শেখাটা শিখে যেতে হবে। ওই শেখাটা শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি জানি। কিন্তু যদি একটা সিকোয়েন্স মেনটেন করেন, যদি বুঝতে পারেন কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, যদি একটা মেন্টরের গাইডলাইনের ভিতরে আসেন যে কোন টপিকের পর কোন টপিক পড়বো, ঠিক কি আছে ল্যাঙ্গুয়েজের ভিতর, কোনটার সাথে কোনটা কানেক্টেড, ঠিক কতটুকু পড়লে আমি কমপ্লিট করতে পারবো, এইটা যদি বুঝতে পারেন এবং সেইভাবে যদি কাভার করতে পারেন, নিজের ভিতরে তখন একটা কনফিডেন্ট আসে যে না, আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি জানি, এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারছি, এবং আমি আমার স্ব স্ব সেক্টরে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ শেষ করা যায় না, গভীর সমুদ্রে সাঁতার কাটতে হয়। এটা হচ্ছে মেইন কথা। আমি দুইটা পয়েন্ট দেখিয়েছি, আপনারা কেউ ক্যাচ করতে পারছেন কিনা জানি না। একটা হচ্ছে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে হয়, টেনে লম্বা করতে হয়, অর্থাৎ বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দিতে হয়। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। ওই যে দেখালাম WH ওয়ার্ড দ্বারা কোশ্চেন করে। আরেকটা কি দেখালাম, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ঘোরাতে হয়, ঘোরাতে অর্থাৎ পরিবর্তন করতে হয়। কিসের পরিবর্তন? সময়ের পরিবর্তন, টাইমের পরিবর্তন, পার্টিকুলার ভার্বকে কতগুলো ওয়েতে বলা যায়, অর্থাৎ কিভাবে লম্বা করতে হয়, বড় করতে হয়, কিভাবে ঘোরাতে হয়। জাস্ট এই দুইটা পয়েন্ট যদি কেউ ব্রেনে রাখতে পারেন, এটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এর বাইরে আর কি আছে? নাথিং। এখানে কঠিন করার কিছু নেই। এইটাই। এই প্যাসিভ ভয়েসটা কি আমি একটু ধারণা দেই আপনাদের। মনে করেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন এই ক্লাস নেওয়ার আগে আমি এরপরে স্পিকিং এর একটা পার্ট দেখাবো, একটু থাকার চেষ্টা করবেন লাস্ট পর্যন্ত, আপনাদের জন্যই ভালো হবে। তো যেটা বলছি, প্যাসিভ ভয়েসটা কি একটু বলি আপনাদের, মনোযোগ দেন। আমরা অনেকে প্যাসিভ বলতে শুধু বাই এর ব্যবহার শিখি, যে আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি। বাট এই ধরনের প্যাসিভ আমি শিখাই না, এটাকে বলে ট্রান্সফর্ম করা। কিন্তু প্র্যাকটিক্যাল প্যাসিভ বুঝতে হয়। প্র্যাকটিক্যাল প্যাসিভ কেমন? আমি আপনাদের এই যে ক্লাস নিচ্ছি না, এখন ক্লাস নেওয়ার আগে আমি যদি একটা নোটিশ দিই, বা আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের যদি একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, ইংলিশে কি হবে? যে আই উইল টেক ইউর ক্লাস, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে কথাটা আমি বললাম, এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি বা পড়াচ্ছি, এগুলো PDF ফাইল আমি পাঠিয়ে দিব। আর যারা আমার রেগুলার ক্লাস করছেন বা করবেন, আমি আপনাদের একটু বলে রাখি, দেখেন আমার নিজের লেখা একটা বই আছে স্পোকেন ইংলিশের উপর। এই যা যা দেখাচ্ছি না, এই সব কিছু ইন ডিটেলসে এই বইয়ের ভিতরে লেখা আছে। যদি ক্লাসগুলো পজিটিভ মাইন্ডে নিতে পারেন, বা যদি ভালো লাগে, যদি মনে হয় আপনি ডেভেলপ করতে পারছেন বা শিখতে পারছেন, এই একটা বই আপনার কাছে রাখবেন এবং রেগুলার ক্লাসগুলো করবেন, আপনার জীবনের বড় একটা পরিবর্তন আসবে, এতটুকু আমি বলতে পারি। আমি যাদেরকে শেখাই অনেক পরিশ্রম করে শেখাই, অনেক কষ্ট করে শেখাই, একদম ডিটেলসে সবকিছু বোঝানোর বা দেওয়ার চেষ্টা করি। এটা মুখে বললে বুঝবেন না, ক্লাস করতে হবে, সাথে থাকতে হবে, দেখতে হবে এই বিষয়গুলো। এই যে বইটা দেখছেন, এটা প্রচুর কপি বিক্রি হচ্ছে, প্রতিদিন যাচ্ছে। এটা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন, আমি এটা লিঙ্ক দিয়ে দিব, আপনাদের দেখাবো। তো এটা আপনার একটা অ্যাসেট হিসাবে থাকবে আপনার নেক্সট জেনারেশনকে শেখানোর জন্য। এটা 400 পেজের একটা বই, এখানে গ্রামার, ভোকাবুলারি, রাইটিং, রিডিং, কনভারসেশন সবকিছু আছে একটার ভিতরে। তো এই যা যা দেখাচ্ছে, আগে ক্লাসটা দেখেন, বোঝেন, তারপরে এগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন কি বলছি, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে কথাটা আমি বললাম, এই যে উইল প্লাস বি অন, আমি যদি বলি বলেন তো এটা কোন টেন্স, আপনারা এক বাক্যে বলবেন যে স্যার এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে আছে। আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ। কিন্তু এই কথাটাকে আমি যদি একটু ঘুরায় বলি, আমি যদি বলি যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, আমি যে ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে কি আপনি আমাকে দেখছেন, চিনতেন? আমার এই গ্রুপে অন্যান্য মডারেটর আছে। এখন অন্য কেউ যদি মেসেজ দিয়ে আপনাদেরকে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কে নিবে সেটা বলছে না। আমি অন্য কোনো টিচারকে দিয়ে নেওয়াতে পারি, তো কে নিবে সেটা বলছে না, জাস্ট এই কথাটা বলছে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। এটা আপনি ইংলিশে কিভাবে বলবেন?
অর্থাৎ এখানে গুরুত্বটা কার উপর হচ্ছে? ক্লাসের উপর। আপনার দরকার কি ক্লাস করা? আপনার দরকার কি ইংরেজি শেখা? কে শেখালো বা না শেখালো এটা আপনার দরকার না। যে কোনো জায়গা থেকে শিখতে পারলে হলো। আমার দরকার কি ইংরেজিটা শেখা, ক্লাসটা করা। অর্থাৎ আমি যদি বলি আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, ইংলিশটা কেমন জানেন? ইওর ক্লাস উইল বি টেকেন, উইল বি প্লাস V3, টেকেন অ্যাট 10 p.m. টুনাইট। ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুনাইট। আজ রাত 10টায় আপনাদের ক্লাসটা নেওয়া হবে। এই যে উইল প্লাস টেক, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে উইল বি প্লাস টেকেন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ আমাদের যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, এই প্রত্যেকের প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে। এইটা একটু জানতে হবে, বিশেষ করে এটা রিটেন ইংলিশে প্রয়োজন হয়। এই উইল বি টেকেন কেন দেখলাম? এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস। ক্লাসের হাত পা নেই, ক্লাস নিজে নিজে শুরু হতে পারে না, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ। এই দেখেন, এই ক্লাসের আগে আমার লিঙ্ক দিতে যদি একটু দেরি হয়, অনেকেই হোয়াটসঅ্যাপে ইনবক্সে মেসেজ দেন না যে আজকের ক্লাস কখন শুরু হবে? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? এখন কি ক্লাস হচ্ছে? আজকের ক্লাসটা কি শুরু হয়েছে? এটা অনেকেই বলেন না। আপনি কিন্তু এটা বলেন না যে আপনি কি ক্লাস নেবেন, কারণ আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে আগে দেখেননি। তো আপনি এটা বলতে পারছেন না ডিরেক্টলি যে আপনি কি ক্লাস নেবেন। আপনি কি বলছেন? এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়? ক্লাস কখন হয়? এখানে একটা নোটিশ দেখতেছি, তো আজকে ক্লাসটা কখন শুরু হবে? এখনো তো লিঙ্কটা দেওয়া হয়নি। এই যে কথাগুলো বলছি না, এই প্রত্যেকটা কথা প্যাসিভ রিলেটেড। এর একটা কথা আপনি ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না। একটা কথা আপনি ট্রান্সলেট করতে গেলেও পারবেন না। কেন জানেন? কারণ আমরা প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করি না কখন। আমি একটা বাক্য বলি আপনাদের, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে। এটা ইংলিশে করেন তো কি হয়? ভেবে দেখেন, করার চেষ্টা করেন। আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে বা কখন শুরু হবে? এই গ্রুপে তো ইংরেজি ক্লাস হয়, তো আজকের ক্লাসটি কখন শুরু হবে? এটা ইংলিশে কি হবে? কেউ একজন আমাকে বলতে পারবেন? আমি আনমিউট করে দিয়েছি, বলতে পারবেন ইংলিশটা কি হবে? আমাদের আজকের Our ক্লাসটি today's class Today our class will time. be হয়নি। আর কেউ? আমাদের আজকের ক্লাসটি Our কখন class শুরু time. হবে? আর কেউ বলতে পারবেন? when we take our না, সেটাও হয়নি। আর কেউ? today's 1 hour. হয়নি। Our class will be held. না, এটাও হয়নি। হোয়েন আওয়ার ক্লাস উইল বি হেল্ড, এটাও হয়নি। আর কেউ? Will be taken in our today's class. হোয়েন? When will be taken our না, today's class? এটাও হয়নি। আর কেউ? When our class will be taken. হোয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, এটাও হয়নি। আর কেউ? Why will the class be taken? থ্যাংক ইউ সো মাচ। এই একজন বলতে পারছেন লাস্টে এসে। তাহলে দেখেন, এতগুলো মানুষের ভিতরে লাস্টে একজন বলছে যারটা হয়েছে। সেটা কি? এই সেন্টেন্সের ইংলিশটা হচ্ছে যে হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন। অনেকে উইল বি একসঙ্গে বলছেন, এটা ভুল। হ্যাঁ, উইলটা অক্সিলারি, এইটা আগে আসবে, বি সাবজেক্টের পরে থাকবে। তাহলে ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, এর বাংলা অর্থটা হচ্ছে আমাদের আজকে ক্লাস কখন শুরু হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তাহলে এইটা হচ্ছে প্যাসিভ ভয়েস রিলেটেড একটা কোশ্চেন। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এবার একটু নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বাক্যটা আমরা কতজন প্র্যাকটিস করি, কতজন এটা বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি ইংলিশ এটা করতে পারি। এই যে আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এর বাংলা অর্থ আজকের ক্লাসটি কখন নেওয়া হবে আমাদের। তো এটা আমরা বাংলায় কিন্তু হরমেশা বলছি, বাট ইংলিশে বলতে গেলে আমার এইটা লিখতে হচ্ছে। বাট এই প্র্যাকটিসটা কতজনের আছে? নেই। এবং এটা না থাকার কারণে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না। কি বলছি? when will our class be taken today, when will our class be taken today, when will our class be taken today। কিন্তু এই প্র্যাকটিস তো আমাদের নেই, এজন্যই আমরা কথা বলতে পারি না। আমরা অনেকে জানিও না। অনেকে ভাবে কি আমি তো প্যাসিভ পারি, এই যে হি রাইটস আ লেটার, এ লেটার ইজ রিটেন বাই হিম, এইভাবে আমরা পারি। কিন্তু এই যে ডিরেক্ট যে ব্যবহার প্যাসিভের, এইটা কতজন পারি? এটা না পারার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, এবং এই জিনিসটা আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গা সম্পর্কে আমাদের ধারণা নেই বলে আমরা কথা বলতে পারি না। তো এই প্যাসিভের উপর ক্লাস আমি নিব আপনাদের ফ্রি ক্লাস। এই ক্লাসগুলো করবেন, আপনারা তাহলে বুঝতে পারবেন যে এই ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিক্যালি কিভাবে শেখা যায় এবং প্র্যাকটিক্যালি শেখা কতটা দরকার বা ইম্পর্টেন্ট আমাদের। আমি প্রত্যেকটা ভুল আপনাদের চোখে আঙুলে দেখিয়ে দিব যে আমরা মূলত কোথায় প্রবলেম ফেস করি। এটা হচ্ছে মেইন বিষয়। তাহলে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, আপনারা কি বুঝতে পারছেন? নতুন কোনো কিছু বুঝতে পারছেন? শিখতে পারছেন? কি কোনো ধারণা জি পেয়েছেন? জি দেখতে পাচ্ছি। জানতে পারছেন? ওকে।
এখন দেখেন, এখন আমি একটু স্পিকিং এর জায়গাটা নিয়ে কথা বলি। যারা মূলত ইংলিশে কথা বলতে পারেন না, প্রেজেন্টেশন দিতে পারেন না, আমি একটা স্যাম্পল একটা টপিক দেখিয়ে দিই। নেক্সট ক্লাসগুলোতে অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো। তো স্পিকিং এ যারা দুর্বল, হাউ ক্যান উই গিভ a presentation in English properly without any grammatical mistake? I'll show you that things. প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় এটা একটু দেখেন, একটু ফোকাস করেন, এবং এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন, নিজের মতো করে স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আর 10 মিনিটের মতো টাইম নিব আমি, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাসটা নিচ্ছি, 11টা 31 বাজে। তো একটু মনোযোগ দিয়ে থাকার চেষ্টা করেন, আশা করি সময়টা বৃথা যাবে না। আমি আবারও বলছি, যদি কেউ আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার ক্লাসগুলো একটু লং টাইমে হয়, বাট আমি যাদেরকে শেখাই সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, যদি সে আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকে। আমার পেইড কোর্সে টোটাল 70টা ক্লাস। এখানে দেখেন ক্লাস লেকচার পর পর সাজানো, প্রত্যেকটা ক্লাস হাউ ক্যান ইউ স্টার্ট লার্নিং ইংলিশ, ইন্ট্রোডাক্টরি ক্লাস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। মানে এখানে টোটাল যে ক্লাসগুলো আছে আমার এই কোর্সের ভিতরে, আইএলটিএস এর উপরেও 10টা ক্লাস আছে, আইএলটিএস রিডিং, আইএলটিএস রাইটিং, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনের উপর ক্লাস আছে, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে অনেকগুলো ক্লাস আছে, অ্যাডভান্স গ্রামার ক্লাস আছে, এবং প্রত্যেকটা ক্লাসের সঙ্গে হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্ক গুলো আমার কনভারসেশন গ্রুপ, ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে আমি এটা কমপ্লিট করে থাকি, নিয়ে থাকি। তো এটা যদি কেউ একবার কাভার করতে পারে, তার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো সমস্যা থাকে বলে আমার মনে হয় না। তো আপনারা এখানে ফ্রি ক্লাস করছেন, এটাও আপনি লাস্ট পর্যন্ত করে যান। এখানে অনেকেই আছেন যারা হয়তো বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্সে ইনভলভ আছেন, এটা অফলাইন হোক বা অনলাইন হোক। আপনি যে কোনো জায়গায় পেইড কোর্স করেন না কেন, কোথায় করছেন সেটা আমি জানতেও চাচ্ছি না, বাট ওই পেইড কোর্স গুলো করেন, আর আমার এই ফ্রি ক্লাস করে যান, নট পেইড। আমার পেইড কোর্স যারা করে তারা এমনিতেই করে, এমনিতেই তারা ভর্তি হয়ে যায়, অটোমেটিক প্রতিদিন ভর্তি হতে থাকে। তো ফ্রি ক্লাস গুলো করে যান, আর আপনার যে কোনো একটা পেইড কোর্সের সঙ্গে কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি আমাকে বলবেন, কারণ আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। তো দেখেন আমি একটু বলি, স্পিকিং এর ক্ষেত্রে কোথায় মেইনলি প্রবলেমটা হয়। এখানে একটা টপিক আছে দেখেন, স্পিক অ্যাবাউট ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। আপনার প্রতিদিনের কাজকর্মটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে, বলতে হবে যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটি। এটা আপনি ইংলিশে বলতে পারবেন কিনা। এখন এটা কিভাবে বলবেন জানেন, দেখেন, যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে সাবজেক্ট এবং ভার্বের উপর ভালোভাবে ফোকাস রাখবেন। কিসের উপর বলছি? সাবজেক্ট এবং ভার্ব। একটা বাক্যে সাবজেক্ট কি হবে, ভার্ব কি হবে, এটা আমাকে জানতে হবে, এটা জানা দরকার। সাবজেক্টের পরেই ভার্ব বসে, সেটা মনে রাখবেন। আর যেটা বলছিলাম যে সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসাতে পারেন, বাকি জায়গাটা অটোমেটিক্যালি পাওয়া যায় বা চলে আসে। এখন আরেকটা কথা বলি, যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আমাদের মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। ওই যে বলছি না যে 12টা টেন্স আছে, 18টা মডাল সেমি মডাল আছে, আমাদের এই সবগুলো স্ট্রাকচার কিন্তু একটা কথার ভিতরে নিয়ে আসার প্রয়োজন হয় না। আপনি যখন একটা পার্টিকুলার টপিকের উপর কথা বলবেন, জাস্ট একটা বা দুইটা স্ট্রাকচার দিয়ে সব কথা বলা যায়, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। টপিক দেখে চেনার দরকার যে এটা কোন ধরনের টপিক, টাইমিংটা কেমন, হ্যাঁ, তাহলে একটা পার্টিকুলার টেন্সের উপর ডিপেন্ড করে কথা বলা যায়। সেটা কেমন আমি বলছি, যেমন এখানে যে টপিকটা আছে এর নাম হচ্ছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্রতিদিন আপনি কোন কাজটা করেন, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি, সেটা আপনাকে বলতে হবে। তাহলে প্রতিদিনের কাজকর্মগুলো যখন আপনি ডিসক্রাইব করবেন, তখন নিশ্চয়ই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে ভার্বের, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই আছে, যেটা আমরা রেগুলার ওয়েতে করে থাকি সেটা। তাহলে দেখেন কিভাবে প্রেজেন্টেশনটা দিতে হয়। এখানে ভার্ব গুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, একটু বোঝার চেষ্টা করেন। প্রথমত একটা ভালো ইন্ট্রোডাকশন দিতে হয় কথা বলতে গেলে, যেমন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ। বিফোর ইউ মানে ইন ফ্রন্ট অফ ইউ, মানে আপনাদের সামনে। এই সামনে বোঝাতে ইন ফ্রন্ট এর পরিবর্তে বিফোর এর ব্যবহারও করা যায়। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, অর্থাৎ আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এবার কি বলছে দেখেন, এখানে মেইনলি বডি পার্ট। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে, প্রতিদিন কোন একটা কাজ হয়। এটা যখন আমি ডেসক্রাইব করছি, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা, প্রেজেন্ট ফর্মটা নিচ্ছি।
কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার লিখতে হচ্ছে, যেহেতু আমার একটা হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক। সো দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি দাঁত ব্রাশ করি, আমার মুখ ধুই ফজরের নামাজের জন্য। অ্যাবলিউশন মানে উজু করা, আমি উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক অ্যান্ড আই টেক লাঞ্চ অ্যাট 2 PM। তারপর আমার কাজ শুরু করি এবং আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। 5টায় আমি অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। I learn English for 1 hour and I take my dinner at 10 PM। আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি এবং আমি রাত 10টায় আমার ডিনার করি। দেন আই গো টু বেড ফর স্লিপিং এট 11 PM। আমি 11টার দিকে বেডে ঘুমাতে যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। এই সব জায়গায় দেন বা আফটার দ্যাট দিয়েছি। এর পরিবর্তে অন্যান্য লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করা যায় বা ট্রানজিশনাল ওয়ার্ড, সেগুলো অ্যাডভান্স প্রেজেন্টেশন গুলোতে আছে। এটা যেহেতু বেসিক, এই জন্য জাস্ট এটাই দিয়ে রাখছি। এখানে আপনি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, moreover, consequently, in this way, for that reason, এই ধরনের বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করতে পারেন, হ্যাঁ, বাক্য অনুযায়ী। তো এইখানে আমি কি বলছি, যে একটা কাজ কেউ রেগুলার হইতে পারে, প্রতিদিন করে, অ্যাজ ইউজুয়াল করে, ডেইলি অ্যাক্টিভিটিস, সেইটা ডেসক্রাইব করছি। এবং ডেসক্রাইব করার জন্য সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা বাক্য আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু লেখা আছে। কিন্তু দেখেন, আমি কি বললাম আপনাদের, যে আমরা একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না। আমি এইমাত্র বলছিলাম না যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? যখন একজন আরেকজনের সঙ্গে প্র্যাকটিক্যালি কনভারসেশন করে, কমিউনিকেশন করে, সময়ের পরিবর্তন করতে হয়। এই সময়ের পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে এখন 11টা 38 বাজে, আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তোমার ক্লাস করছেন, এখন রাত 11টা 12টা বাজতে যাচ্ছে, আপনি আজকে সারাদিন কি করেছেন? হোয়াট ডিড ইউ ডু টুডে? অথবা গতকাল সারাদিন কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস? ক্যান ইউ ডিসক্রাইব ইন ফ্রন্ট অফ মি? এখন আপনি এটা কিভাবে বলবেন ইংলিশে, যে আমি এটা করেছিলাম, আমি ফজরের নামাজ পড়েছিলাম, সেহরি করছিলাম, তারপরে এই টাইমে একটু এক্সারসাইজ করছি, বা আমার দৈনন্দিন এই কাজগুলো করছি, ওর সাথে একটু দেখা করছি, এখানে গেছি, একটু ইংরেজি চর্চা করছি, তারপরে নামাজ পড়ছি, তারপরে সন্ধ্যায় ইফতার করলাম, তারপর আপনার ক্লাসে জয়েন করলাম। তো এই যে কথাগুলো আমি বললাম যে এটা করছিলাম, ওটা করছিলাম, এই যে ল বা লাম, অর্থাৎ আমি অতীতের কোন একটা কথাকে ডিসক্রাইব করছি, তখন কিন্তু আমি ভার্বের আর এই ফর্মটাকে রাখতে পারছি না। আমার তখন কি করতে হচ্ছে? পাস্ট টেন্সে কথাগুলো বলতে হচ্ছে। পাস্ট টেন্স মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম V2। অনেকে আমরা পাস্ট টেন্স বলছে ডিড, ওয়াজ, ওয়্যার এর ব্যবহার করি, বাট না, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হয়। যেমন দেখেন, এখানে আমি যদি আপনাকে কোশ্চেনটা চেঞ্জ করি, অর্থাৎ আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনি কিভাবে বলছেন? দেখেন কি লেখা, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু অল, আই এম সাকিব, বিফোর ইউ। এইখান থেকে একটু দেখেন বডি পার্ট, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। এই গ্রিন কালার দিয়ে ভার্ব গুলোকে আইডেন্টিফাই করো। ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পরে। কি বলছে? আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। যখনই বলছি গেট আপ, আমি উঠি, প্রতিদিন করি, অ্যাজ ইউজুয়াল করি। যখনই আমি বলছি গট আপ, আমি উঠেছিলাম। বাংলা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আগে বাংলাটা ব্রেনে চলে আসে, সো বাংলার সাথে কম্পেয়ার করতে হবে। দেখেন, দেন আই ব্রাশড মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম। ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তারপর আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। টেক এর পাস্ট ফ্রম টুক। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, কাজ শুরু করেছিলাম। দেখছেন বাংলা কি বলছি? করেছিলাম। ডু এর পাস্ট ফ্রম ডিড, রিফ্রেশ এর পাস্ট ফ্রম রিফ্রেশড, গেট এর পাস্ট ফ্রম গট, টেক এর পাস্ট ফ্রম টুক, স্টার্ট এর পাস্ট ফ্রম স্টার্টেড। সো বোঝার চেষ্টা করেন। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, কামের পাস্ট ফ্রম কেম, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, সেন্ডের পাস্ট ফর্ম সেন্ড। আমরা অনেকে স্পেন্ডেড বলে ফেলি, মনে করি বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে, কিন্তু না, SPENT, স্পেন্ড। দেন
আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, এখানে লার্ন তো বলা যায়, আবার এটাও কারেক্ট ফর্ম। I took my dinner at 10 p.m. I went to bed. Go ahead past from went for sleeping at 11 p.m. অর্থাৎ আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। বাংলা কি? গিয়েছিলাম। আমি যদি বলি গো টু বেড, আমি যাই, তাহলে দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে যখনই আমি সময়ের পরিবর্তন করলাম, কথার পরিবর্তন করলাম, কালের পরিবর্তন করলাম, আমার পরিবর্তনটা কোথায় হলো? সাবজেক্টে, অবজেক্টে, এক্সটেনশনে? না। কোথায়? ভার্বের ফর্মে। তো মনে রাখবেন, আমাদের সময়ের পরিবর্তনটা এখানেই হয়। আমরা কথা বলতে পারি না এইটার পরিবর্তন ভালোভাবে করতে না পারার কারণে। আমরা টেন্স শিখি, টেন্স জানি, বাট এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারি না। প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই মানে কি? আমি যে কথাটা বাংলায় যে টাইমে ভাবছি, ওই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি না টেন্স মেনটেন করে। এজন্যই আমি পারি না। আবার দেখেন, আমি যদি আপনাকে আরেকটু ঘুরায় কোশ্চেন করি, সময়টাকে যদি আরেকটু পরিবর্তন করি, এখন রাত 11টা 42 বাজে। আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, আগামীকাল কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরোস অ্যাক্টিভিটিস, আপনার আগামীকালকে সারা দিনের কাজ কি হবে, এটা আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? আপনি বলছেন স্যার আগামীকাল আমি এই টাইমে উঠবো, সেহেরি করব, নামাজ পড়বো, এই টাইমে ব্রেকফাস্ট করব, এই টাইমে গোসল করব, এই টাইমে আমি কিছু এক্সারসাইজ করব, এর সঙ্গে দেখা করব, অফিসে যাব, নামাজ পড়বো, এটা করব, ওটা করব, আবার ভালো লাগলে আপনার ক্লাসে জয়েন করব। তো এই যে সময়ের পরিবর্তন, আমি যাব, খাবো, করব, পড়বো, চলবো, লিখবো, এই পরিবর্তনটার জন্য আপনাকে কি করতে হবে? সাবজেক্টে পরিবর্তন, ভার্বে পরিবর্তন, না অবজেক্টে পরিবর্তন? ভার্বে পরিবর্তন। অর্থাৎ ফিউচারে কথা বলতে গেলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হয়। শ্যাল বা উইল প্লাস V1, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে আই এবং উই হলে শ্যাল ইউজ করা যায়, সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে ইউজ করা যায় না, বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায় অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার। আই উই এর সাথে উইলের ব্যবহার হয়, হি সি এদের সঙ্গে উইলের ব্যবহার হয়। যেমন দেখেন, এখানে কি বলছে? আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। এর বাংলা অর্থ কি? আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। এখানে স্কাই কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা। এখানে ফোকাস করেন, দেখেন তিনটা প্রেজেন্টেশনে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এবং এইটা আপনাকে শিখতে হবে। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করবো। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হবো এবং আমার ব্রেকফাস্ট করবো। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 p.m, আমি 10টায় আমার ডিনার করব। আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m, দ্যাট উইল বি মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে ফিউচারে কেউ কোনো কাজ করবে, এই উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অতীতে কেউ কিছু করেছিল, ভার্বের পাস্ট ফর্ম। অ্যাজ ইউজুয়াল প্রতিদিন কেউ কোনো কাজ করে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এইখানে একজন মানুষের তিনটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে তিনটা টাইমের উপর ডিপেন্ড করে। দেখেন, আপনি যদি আমার পেইড কোর্সের স্টুডেন্ট থাকতেন, তাহলে আমি কি করতাম? আমি বলতাম আপনাকে যে এখানে তো একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এখন আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এইটাকে মেনটেন করে আপনি তিনটা প্রেজেন্টেশন করেন, তো এইটার সঙ্গে আপনার কাজ নিশ্চয়ই মিলে যাবে না বা সেম হবে না। তো আপনি যে কাজগুলো করেন, এটা যদি আপনি সুন্দর করে সেখানে ডেসক্রাইব করতে পারেন, সেটা কিভাবে করবেন? সাবজেক্ট নিবেন, এই এই ভার্বগুলোর জায়গায় আপনার কাজটা অর্থাৎ সেই ভার্বটা বসাবেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আপনি গতকাল কি করেছিলেন সেইটা এখানে ইউজ করবেন, মেনশন করবেন। আপনি আগামীকাল কি করবেন, আপনার মতো করে তিনটা প্রেজেন্টেশন করেন। এরপর আমার সামনে নেক্সট ক্লাসে প্রেজেন্ট করেন। সেখানে যদি গ্রামাটিক্যাল কোনো ভুল হয়, আমি আপনাকে ধরাই দিব। এটা আমার পেইড কোর্সে যারা থাকে তাদেরকে দিয়ে আমি করাতে পারি। কিন্তু আপনারা তো ফ্রি ক্লাস করছেন, আমি তো এইভাবে নিতে পারবো না। আমি এখানে আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে উঠবে। তো যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা আমি রেকর্ড ক্লাস দেওয়ার পরে তিনটা টাইমের উপর ডিপেন্ড করে নিজের মতো করে নিজের অ্যাক্টিভিটিস গুলোকে তিনটা টাইমে আপনি ডেসক্রাইব করেন। মিরর বা আয়নার সামনে বলেন, মোবাইলে রেকর্ড করেন,
আমাকে দেখান যে আপনি, আমি আমার আপনার ফ্রি ক্লাস স্টুডেন্ট, আপনি এটা দেখাইছিলেন, আমি এরকম করছি, দেখেন তো হয়েছে কিনা। আর আপনাকে কথা বলতে হবে। দেখেন, আপনি যত শেখেন না কেন, যত ভালো টিচার আপনার ক্লাস নিক না কেন, হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না নিজের মুখ দিয়ে কথা বের করেন, নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। ইউর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স না বা ম্যাথ না যে মনোযোগ দিয়ে শিখবেন। আপনি একটা ভাষা শিখছেন, ভাষা শিখতে গেলে যতটা পারা যায়, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ইউ হ্যাভ টু স্পিক আ লট। নিজের মুখ দিয়ে কথা বের করতেই হবে। কথা বললেই আপনি পারবেন, এবং সেটা কারেক্ট স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করে। এবং আমি যেগুলো দেখাচ্ছি একটু ভেবে দেখেন, এটা কঠিন না। আপনি যতই দুর্বল হন, যতই ইললিটারেট অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, কিছু স্ট্র্যাটেজি ফলো করলে আপনি পারবেন। তো যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, নিজে করবেন। অনেকে বলে আপনার পেইড কোর্সের পার্থক্য কি ফ্রি ক্লাসের সাথে? এই পার্থক্য এইটাই, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। স্টুডেন্টরা স্পিকিং করতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাব পায়, আমার অধীনে থেকে এগোতে পারে, সেখানে হিউজ ক্লাস। বাট এটা ফ্রি ক্লাস, এখানে আমি যতটা পারি সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, যতটা সম্ভব আমার জায়গা থেকে দেখায়। তো যদি মনে হয় এগুলো এফেক্টিভ, নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের এটা কি মাস, মার্চ মাস চলতেছে তাই না? আজকে হচ্ছে কত তারিখ? ক্লাস নিচ্ছে আপনাদের 11 তারিখ। আমাদের নতুন যে ব্যাচ শুরু হবে এই মাসের 18 তারিখে শুরু হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ক্লাস মিস করা মানে অনেক দূর পিছিয়ে যাওয়া, এতটুকু মনে রাখবেন, কারণ আমি লং টাইম ক্লাস নেই। সো এটা আমি আপনাদেরকে একটু বলি, অনেকেই আহ, মানে এর আগের ব্যাচে পেইড কোর্সে ক্লাস করতে পারেননি, নতুন ব্যাচে ক্লাস করার জন্য উতলা হয়ে গেছিলেন। আমি এই মাসে রমজান মাস, এই জন্য আমি শুরু থেকে ক্লাসগুলো নিতে পারিনি, অর্থাৎ 1-2 তারিখে শুরু করার কথা। তো মাঝখান থেকে আমি নিচ্ছি। আমাদের যে নতুন পেইড ব্যাচ, সেটা শুরু হবে, অর্থাৎ 67তম ব্যাচ, এই মাসের 18 তারিখ থেকে। এবং যারা ভর্তি হতে চান, হতে পারবেন। তার আগে রেগুলার ওয়েতে ফ্রি ক্লাসগুলো থাকবে। তো পেইড কোর্সে যারা ভর্তি হতে চান, আগে যারা ফ্রি ক্লাস করেছেন, হতে পারেননি, এই ব্যাচে ভর্তি হতে পারবেন। তাহলে একদম শুরু থেকে একদম ধারাবাহিকভাবে এই রাত 10টাতেই পেইড কোর্সে ক্লাস থাকবে, অর্থাৎ রমজান মাসেও কোনো সমস্যা হবে না। অনেকে ঈদের পরে ক্লাস করতে চাইবে, বাট একটা মনে রাখবেন, একটা ভাষা আপনি শিখছেন, যত দ্রুত শিখতে পারবেন আপনারই মঙ্গল, আপনার জন্যই ভালো হবে। কারণ প্রত্যেকটা ক্লাসে ঈদের আগে আপনি যে 10 দিন বা 12 দিন টাইম পাচ্ছেন, এই 12 দিনে কত দূর আপনি ডেভেলপ করতে পারবেন, এটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। ঈদের টাইমে আমাদের 2 দিন 3 দিন 4 দিন অফ থাকবে, আর তার ভিতরে আমাদের টাস্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেখানে আমরা প্র্যাকটিস করব আমাদের ফ্রি টাইমে। হ্যাঁ, কিন্তু এই 18 তারিখ থেকে যে ব্যাচটা শুরু হবে, যারা এর আগে আমার ক্লাস করছেন, দেখছেন, ভর্তি হতে চেয়েছেন, সুযোগ পাননি, তারা এইটাতে ভর্তি হয়ে যাবেন। আর যারা ফ্রি ক্লাস করছেন, আজকে প্রথম নতুন দেখছেন, তারা ক্লাস করতে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, এখান থেকেও আপনি ডেভেলপমেন্ট পাবেন। তারপর যদি মনে হয় বা ভালো লাগে যে না, আমার প্রফেশনাল হওয়া দরকার, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি একটা গাইডলাইনের ভিতর থেকে এগোতে চাই, তারা করতে পারেন। আর যারা, যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, করতে চান, তারা এখন ভর্তি হয়ে যেতে পারেন, কারণ এখনই ভর্তি চলছে। 18 তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। আর আমি আরেকটু ওয়েট করেন, আমি এই ভার্বের ফর্মগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, তো এটা আমি একটু দেখাই দিই জিনিসটাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে। এত কিছু পড়ালাম, এত কিছু দেখালাম, সবকিছুর মূলে এই ভার্বের ভোকাবুলারি, ভার্বের ফর্ম আমাদের জানতে হবে বা নিতে হবে। তো এটা আপনাদেরকে আমি প্রোভাইড করবো, আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু বলে রাখি, কারণ অনেকে বারবার ইনবক্সে এটার ডিটেল জানতে চায়। তো এটা আমি বারবার ইনবক্সে বলার থেকে এখানে একবারে বলে দিলে আর বারবার বলা লাগে না, ঝামেলা থাকে না। পেইড কোর্সের ক্লাস টাইম হচ্ছে, এই গুগল মিটের মাধ্যমে ক্লাস হবে। 1 ঘন্টা ক্লাস টাইম থাকে, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 3 মাসের কোর্স, উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এর থেকেও বেশি সময় পাবেন, এতটুকু আমি বলতে পারি। আর এই কোর্সটা হচ্ছে, মানে 3 মাসের ভিতরে আপনার কাভার হয়ে যাবে যদি রেগুলার ক্লাস করেন। বাট এর থেকে বেশি সময় যদি আপনার লাগে, সেটাও আপনি পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। এখানে টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেইভাবে এটাকে সাজানো হয়েছে। আমি স্পোকেন রুলস, বেসিক গ্রামার এগুলো শেখাই, বাট প্র্যাকটিক্যালি কিভাবে সেগুলোকে আমরা স্পিকিং বা কনভারসেশন অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি দেখিয়ে দিই। প্রত্যেকটা ক্লাস করবেন, আপনি বুঝতে পারবেন আপনার ডেভেলপমেন্ট। এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এবং আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট একটা কোর্স হবে, কারণ আইএলটিএস এর উপর 10টা সেশন থাকবে এই কোর্সে। তো আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, যে কেউ করতে পারবেন। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, রিডিং, প্রোনাউন্সিয়েশন এবং আইএলটিএস,
এই সবগুলো বিষয়কে এক জায়গায় করে কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমার এই কোর্সটা। ইভেন যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য, যারা ইংলিশে দুর্বল আছেন, এই কোর্সটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এখানে প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ রাতে হবে। নতুন ব্যাচের ক্লাস রাত 10টায় থাকবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা যারা বিজি লাইফ লিড করেন দিনের বেলায়, এই ক্লাসগুলো টাইম বের করে করতে পারেন। আর এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে দেখে নিতে পারবে। আর যারা একদমই দুর্বল আছেন তারাও করতে পারবেন। আবারও বলছি, একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। যে কোনো স্টুডেন্টস, আপনি যত দুর্বল হন না কেন, আপনি পারবেন। এটা সেভাবেই সাজানো হয়েছে। এবং এখানে টোটাল ক্লাস হচ্ছে 70টা ইউজ ক্লাস, এবং ধারাবাহিকভাবে প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা ক্লাস থাকবে, সিকোয়েন্স মেনটেন করে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি আপনাকে বলি যে এইটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, তাহলে কি হবে জানেন? আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। নতুন কিছু করতে গেলে প্রবলেম ফেস করবেন। বাট যদি বেসিক বা কম্পালসারি গ্রামারটা জানা থাকে, এটা বইয়ের ভাষা না, আমার মতো করে আমি পড়াবো, তাহলে কনফিডেন্টের সঙ্গে ফ্রি হ্যান্ডে যে কোনো কিছু লিখতে পারবেন। ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ প্যারাগ্রাফ, সিবি, রিপোর্ট, কম্পোজিশন, ডায়লগ উইদাউট কনফিউশন, আর আনডাউটেডলি ইউল বি এবল টু ডু ইট। আপনি একটা ভাইবা ফেস করতে পারবেন, অডিয়েন্সের সামনে একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, আপনার ইউনিভার্সিটিতে, অফিসে, বসের সামনে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন কনফিডেন্টের সঙ্গে, যদি বেসিক গ্রামারটা জানা থাকে। এরপর ধারাবাহিকভাবে 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, অর্থাৎ এই যে টেন্স, মডাল, সেমি মডাল, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু লাগবে এইখান থেকে আপনি পাবেন। এরপর 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর। যারা রাইটিং এ দুর্বল, এই যেটা বললাম, যারা বিজনেস, বিভিন্ন কর্পোরেট অফিসে জব করেন, ইমেইল রাইটিং, যারা ফ্রিল্যান্সার আছেন, গিগ তৈরি করতে পারেন না, ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, বা যারা বিসিএস ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট দিবেন, রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, এই ক্লাসগুলো থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। তো এই 50টা ক্লাস হচ্ছে মেইন কোর্স বা মেইন কন্টেন্টের ক্লাস। এইটা করলে আপনার, এই 50টা ক্লাস মূলত 3 মাসের ভিতর কমপ্লিট হবে। এটা করলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো ডেভেলপমেন্ট আসবে। কিন্তু দেখেন, আমি টিচার, আমি ক্লাস নিলাম, আপনি স্টুডেন্ট, আপনি ক্লাস করলেন, শিখলেই সব শেষ হয়ে যায় না। এটা একটা ভাষা, ভাষার জন্য নিজের কাজ করতে হয়। এর জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো প্রতিদিন, এই ক্লাসেই কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ এখানে আপনি কাজ করবেন, আমি আপনার মেন্টর, আপনাকে জাস্ট গাইডলাইন দিব। অর্থাৎ আপনাকে দিয়ে আমি কাজ করাবো, কনভারসেশন প্র্যাকটিস করাবো, স্পিকিং করাবো, সার্টেইন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সারটা বুঝিয়ে দিব যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে, একটা প্যারাগ্রাফ অ্যানালাইসিস করে দিব যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, অ্যাকচুয়াল মিনিংটা কি, কোন টেন্সের ব্যবহার আছে। এরপর যখন নিজের মতো করে আপনি অ্যান্সার করবেন, সেখানে যে ভুলটা হবে আমি ধরিয়ে দিব। এগুলো ফ্রি ক্লাস করেন, এখানেও করলেও বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা শেখাই। তো এইটা যখন আপনি করবেন, অর্থাৎ আপনার মুখ দিয়ে যখন কথা বের করবেন, যখন স্পিকিং করবেন, যখন প্রেজেন্টেশন দিবেন, তখন আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। আমি টিচার, আমি পড়াচ্ছি, এই যে আজকে পড়ালাম না, কত কিছু শিখলেন, জানলেন, তাই না? যেগুলো আপনারা জানতেন না। এরকম হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন। তো আপনাকে দিয়ে আমি কথা বলাবো এই ক্লাসগুলো থেকে। তো এইভাবেই উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি আপনাকে বলতে পারি। 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবার দিবেন, যারা পারবেন না, যদি মনে হয় একবারে দিতে পারছেন, আমি এই সুযোগটাও রাখি, 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। যারা করতে চান, ইন্ডিয়া থেকে যারা আছেন, তারা গুগল পে বা ফোন পে করে করতে পারবেন। আমার এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ, আর এই দুইটা নাম্বার নাম্বার আমার পার্সোনাল নাম্বার, এবং এখানে হোয়াটসঅ্যাপ আছে। এই যে আজকে যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, ভার্বের ফর্মগুলো যারা চান, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা পাবেন। এছাড়া আমি গ্রুপেও প্রোভাইড করব। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আমি একটা পেইড কোর্স করতে চাই, একটা টিচার বা মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, ধারাবাহিকভাবে সিকোয়েন্স মেনটেন করে মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে চাই, বা আমি আইএলটিএস এক্সাম দিব সামনে, বা আপনি হাউস ওয়াইফ, টিচার, অফিসার, যারা ফ্রিল্যান্সার আছেন, যে কেউ আপনারা করতে পারবেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। আমার লেখা একটা বই আছে, এটার পিডিএফ ফাইল আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা আপনার সাথে রাখবেন এবং রেগুলার ওয়েতে ক্লাসগুলো করবেন। আশা করি আপনি কোথাও ব্যর্থ হবেন না। এখানে দেখেন সবকিছুই দেওয়া আছে, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা ক্লাস শেষে আপনারা
সার্টিফিকেট পাবেন, এবং স্টুডেন্টদেরকে আমি আইডি কার্ড দিয়ে থাকি। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচে স্টুডেন্ট, অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকেও প্রফেশনাল ওয়েতে আমি এই কোর্সটা নিয়ে থাকি। যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ডিলিট হতে পারে, ব্যান হতে পারে, যদি কোনো ইনকেস কোনো সমস্যা হয়, সচরাচর হয় না, বাট যদি কোনো সমস্যা হয় এইটা আমাকে দেখালে আমি পরবর্তীতে যে কোনো ব্যাচে অ্যাড করে নিতে পারবো। আর এটাও বলছি, টোটাল কোর্স ফি 2,000 টাকা। এর ভিতরে আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। যদি 3 মাসের ভিতর কভার না হয় আরো টাইম পাবেন, নতুন ব্যাচের সাথে পড়তে পারবেন। যদি কোনো ক্লাস মিস করেন, আলাদা কোনো কোর্স ফি এর জন্য আপনাকে দিতে হবে না। আর প্রত্যেকটা স্টুডেন্টের আমি কিন্তু ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন নিয়ে থাকি, যে একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করতে পারলো, কোন জায়গাটাতে তার প্রবলেম হচ্ছে। তো সেইটাকে মেনটেন করে আমি কিন্তু এই অন টু ওয়ান স্পিকিং টেস্ট এটাও আমি কিন্তু নিয়ে থাকি। হ্যাঁ, তো এবং এটাও আপনারা দিতে পারবেন। অর্থাৎ এটা আপনার ফ্রি ক্লাসগুলো করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা ডেভেলপ করতে পারছেন বা কতটা এফেক্টিভ হচ্ছে আপনাদের এগুলো। এটা হচ্ছে মেইন কথা, এটা আপনারা বুঝতে পারবেন। আরেকটা কথা, আমার এই পিডিএফ যে বইটা আছে এটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। আর অফলাইনের যে বইটা আছে, এটা আপনি ফ্রি ক্লাস করেন বা পেইড কোর্স করেন, এই বইটা আপনাকে অর্ডার করতে হবে। এটার প্রায় 400 টাকা, এবং ডেলিভারি চার্জ এটা 500 টাকা পড়বে। ঢাকার বাইরে 530 টাকা পড়বে টোটাল। তো এটা আমি লিংক দিয়ে দিব, ওয়েবসাইট থেকে যারা পারেন তারা অর্ডার করে এটা নিতে পারবেন যদি চান, যারা রেগুলার আমার ক্লাসগুলো করেন। আর আমি এই ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে দিব, দিয়ে আপনাদের কাছে আমি লিংক প্রোভাইড করব। সেটা থেকে আপনারা এই ক্লাসগুলোকে আবার রিপিট করতে পারবেন, দেখতে পারবেন। এবং রেগুলার হইতে এখন এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এগুলো কেউ মিস দিবেন না। যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে, তাহলে প্রত্যেকটা ফ্রি ক্লাস করে যান। আমি এতটুকু বলতে পারি, একটা যুগান্তকারী পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে আপনার লাইফে, যদি আপনারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। এই কথাটা আমি বারবার বলছি। হ্যাঁ, কারণ আমি একটা দুইটা তিনটা ডেমো ক্লাস নিচ্ছি না, আমি ধারাবাহিকভাবে ক্লাস নিব। এই যে আমার বইটা দেখছেন, দেখেন, এই বইটার নাম হচ্ছে, আমি আপনাদের একটু শো করি, এখানে শো করি। আপনারা কোথায় গেল? এই বইটার নাম হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। অর্থাৎ এটা স্পোকেন ইংলিশের উপর আমার নিজের হাতে লেখা। এই সোনামুখটা হচ্ছে, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, সামাজিক সংগঠন। এটা খুলনার দক্ষিণ অঞ্চলে। তো এরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, যেমন আহ, প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক রাখার জন্য মিনি সুন্দরবন, বা দারিদ্র শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন জায়গায় এরা এখানে ইনভেস্ট করে থাকে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে জনাব এম কামরুল ইসলাম। ইনি হচ্ছে বাংলাদেশ পুলিশের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা, যিনি জাতিসংঘে চাকরি করে আসছেন এবং পুলিশের পুলিশ সুপার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তো ওনার একটা সংগঠনে, এটা হচ্ছে গ্রাম অঞ্চলের দারিদ্র শিক্ষার্থীদের কল্যাণে উনি বিভিন্ন প্রচুর কাজ করে থাকেন। তো ওইখানে 6 দিনের একটা ইংলিশ অলিম্পিয়াডে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওই শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য। এবং সেখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পর তাদের যে ভালোবাসা, তাদের যে আন্তরিকতা, সেইটা থেকে আমি তাদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে উৎসর্গ করে এই বইটা লিখেছি, ওই ওদের নাম দিয়ে। এবং এই বইয়ের যে লভ্যাংশের টাকাটা, এই টাকাটাও, এই বই বিক্রি করে যে টাকাটা আসে, এটাও ওই সোনামুখ পরিবারের কল্যাণে আমি ব্যয় করে থাকি। এর 1 টাকাও আমি নিজে নিই না। তো এটা ওই গ্রাম অঞ্চলের দারিদ্র, এখানে দেখেন আমি এই যে উৎসর্গ করা, এখানে আমি লিখছি যে তাদের সান্নিধ্যে না গেলে কখনোই বুঝতাম না এই পর্যায়ে এসে একজন ব্যক্তি কতটা উদার, বিনয়ী এবং মহানুভবতার পরিচয় দিয়ে যাচ্ছেন, এবং কতটা পরিশ্রম করে নিজে গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নার্সিং এবং টেক কেয়ার করে এক একজন সুনাম করে তৈরি করছেন। এবং এরা ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা স্কুল তৈরি করার চিন্তা করছে, একটা প্রতিষ্ঠান করার চিন্তা করছে, যেখানে এইখানকার স্টুডেন্টগুলো সম্পূর্ণ বিশ্বে তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে। এবং তারা ইংলিশ অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, কম্পিউটার অলিম্পিয়াডের আয়োজন করে। তো সেখানে আমি টিচার্স হিসেবে গিয়েছিলাম তাদের ট্রেনিং দেওয়ার জন্য অফলাইনে। তো ওদেরকে, ওদের ভালোবাসা, ওদেরকে মেনশন করে আমার এটা করা। এবং এই বইটা আপনারা গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং, এই একটা বইয়ের ভিতর সবকিছু আছে, সবকিছু আপনারা পাবেন। আর যারা রেগুলার ক্লাস করছেন তারা করেন, দেখেন, বোঝেন, অনেক কিছু নিতে পারবেন, শিখতে পারবেন, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে? সো এই হচ্ছে মেইন বিষয়। দ্যাটস অল ফর টুডে। আর আমি এগুলো পাঠিয়ে দিব। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আগামীকালও সেম টাইমে আপনারা এই ক্লাসটিতে জয়েন করবেন।
সেকেন্ড ফ্রি ক্লাসে আমি রাইটিং এবং স্পিকিং এর উপরে কথা বলবো, ক্লাস নিবো, ইন ডিটেলসে সবকিছু দেখাবো। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ।